আমরা লাইভে চলে গেছি। ওকে, থ্যাংক ইউ। নবীনজ ভাই লাইভটা শেয়ার করবেন। পিন্নু ভাই লাইভটা একটু, হ্যাঁ লাইভ হয়ে গেছে, শেয়ার করেন। থ্যাংক ইউ। আজ আমাদের মহান স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাস পক্ষ থেকে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মহান স্বাধীনতা দিবস মুক্তি সংগ্রামের সুবর্ণ জয়ন্তী। রক্ত সাগর পাড়ি দেওয়া 50তম বার্ষিকীতে পদার্পণ করলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আজ থেকে ঠিক 50 বছর আগে আজকের এই দিনে এক নৃশংস গণহত্যার শিকার হয়েছিল বাঙালি জাতি। এর আগ থেকে 2000 বছরে পরাধীন শৃঙ্খল ভেঙে আবারও মুক্তির নেশায় পাগল হয়ে উঠেছিল বাঙালি জাতি। রাজারবাগ, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিরোধ জ্বালিয়ে দিয়েছিল স্বাধীনতার অগ্নিমশাল। দীর্ঘ 9 মাস রক্তাক্ত মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম মহান স্বাধীনতা। আজকে আমরা আলোচনার বিষয় সুবর্ণ জয়ন্তী, আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে। আজকে আমাদের অতিথি প্যানেলে সংযুক্ত হবেন মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাবুল এমপি। আমাদের সাথে আজকে থাকার কথা ছিল সাবেক সাংসদ খেলাঘর আসরের চেয়ারম্যান পান্না কাইসার, কিন্তু অসুস্থতার কারণে উনি সংযুক্ত হতে পারছেন না। আমাদের সাথে আছেন সাবেক সাংসদ আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডেন্ট সদস্য অধ্যক্ষ মোহাম্মদ নবী নওয়াজ। সাথে আছেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সম্মানিত সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু। আমাদের সাথে আছেন সংযুক্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা কলামিস্ট লেখক ইসাক খান। আমাদের সাথে আছেন প্রবাসন চট্টগ্রাম পূর্বতন শাহরি হাসান। আমরা প্রতিদিন কোভিড আপডেট দিয়ে অনুষ্ঠান শুরু করি। আজকে কোভিড আপডেট দিব না। আজকে আমরা শুরুতেই, আজকে যেহেতু আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করছি, আমি শাহরি হাসান ভাই, আজকে আমাদের যে বিষয়, আমাদের মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা অনুষ্ঠান করব। একজন সাংবাদিক হিসাবে আপনি কি বলবেন? আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাউল ভাই। বাউল ভাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দিনে। জি বাবু, ধন্যবাদ আপনাকে। জি শাহরিয়া ভাই শুরু করেন প্লিজ। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের এই অধিবেশনে যারা সম্মানিত আলোচক আজকে যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন ও শুনছেন, সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আপনি চমৎকার করে বলেছেন যে আজকে আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, এবং পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টি সেটি আমাদের স্বাধীনতার 50 বছরের পূর্তি। পাশাপাশি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অতিক্রম করলাম আমরা। সবকিছু মিলিয়ে 2021-এর এই স্বাধীনতা দিবস, এই 26শে মার্চ আমাদের কাছে একটা নতুন ভাবে তার একটা চরিত্র নিয়ে এসেছে, যেটি আমাদের জন্য গর্বের, অহংকারের এবং ক্ষেত্র বিশেষ আমাদের জন্য খুব কষ্টকর বটে। আজকে যারা গুণী আলোচক আছেন তারা এই বিষয়ে নিশ্চয়ই অনেক মূল্যবান আলোচনা করবেন। আমার পক্ষ থেকে একজন গণমাধ্যম কর্মী হিসাবে তেমন ভাবে উল্লেখযোগ্য কিছু বলার নেই। শুধু এটুকু বলতে পারা যায় যে স্বাধীনতার 50 বছর পেরিয়ে এসে আমরা কতটা এগিয়ে যেতে পেরেছি, আমাদের সফলতা, আমাদের প্রাপ্তি এবং আমাদের যে অর্জন, সেগুলোকে নিয়ে আমরা কথা বলতে পারি, ইতিহাস নিয়ে পর্যালোচনা করতে পারি, আলোচনা করতে পারি, এবং এই 50 বছরে আমাদের কি হয়নি, কি হওয়ার কথা ছিল, কি পাইনি, কি পাওয়ার কথা ছিল, সেই বিষয়গুলো নিশ্চয়ই সামনে আসার দরকার আছে বলে মনে করি। খুব সংক্ষেপে যদি বলি তাহলে এটুকু বলতে হয়, 50 বছর পূর্তিতে আমাদের প্রাপ্তির অনেক বিষয় রয়ে গেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাপ্তি আছে। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে যেটি উপলব্ধি করতে পারি সেটি হচ্ছে আমাদের প্রাপ্তির, আমি যদি শুরুটা এভাবেই করি, যে সবচেয়ে বড় অর্জনটা হয়েছে বছর কয়েকের মাঝে, যেটি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যারা আত্মস্বীকৃত খুনি ছিল, কুলাঙ্গার গোষ্ঠী যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধিতা করে, শুধু তাই ক্ষান্ত হয়নি, আমাদের জাতির জনককে তার পরিবার সমেত নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে তাদেরকে হত্যা করেছেন যারা আমাদের স্বাধীনতার স্থপতি যিনি এবং তার পরিবারের যারা সদস্যবর্গ তাদেরকে হত্যা করেছেন। সেই হত্যাকারীদেরকে আমরা বিচারের আওতায় আনতে পেরেছি এবং হত্যাকাণ্ডের কারণে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে পেরেছি।
বেশ কজন আবার শাস্তির বাইরে রয়ে গেছে, দেশ থেকে বাইরে পলাতক অবস্থা রয়ে গেছে। তাদেরকে আমরা যতদূর জেনেছি সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে ফিরিয়ে আনে শাস্তি কার্যকর করার জন্য। আমরা সেই প্রত্যাশায় থাকি। শাস্তি দিলে যে ইতিহাস আপনার পাপ মোচন হয় তা কিন্তু নয়, এটিও আমাদেরকে মনে রাখতে হবে। আমরা হয়তো শাস্তি দেওয়ার পর গিয়ে কিছুটা আত্মগ্লানি মোচন করতে পারি, কিন্তু আমাদের যে সাফল্যের মধ্যে যে অন্তরায় সৃষ্টি হয়েছে সেটি কাটিয়ে ওঠা কিন্তু অনেক কঠিন বিষয়, সেই জায়গাটা আমাদেরকে মনে রাখা উচিত। তারপর আমরা যে অর্জনটি পেয়েছি সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার আল বদর আল শামস যারা ছিল তাদেরকে আমরা শাস্তির মুখোমুখি করতে পেরেছি এবং তাদেরকে আইনের আওতায় এনে সরকার পরিপূর্ণভাবে যে কাজটি করেছে সেটি আমাদেরকে বড় প্রাপ্তি। এর বাইরে আমি যদি সামগ্রিকভাবে 50 বছরের বর্ণনাগুলো এইভাবে করতে চাই যে আমাদের প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। আমরা আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি মহাকাশে, সেটি আমাদের সফলতা। মহাসড়কে যে উন্নয়ন হয়েছে, কর্ণফুলী নদীর নিচ দিয়ে আপনার ক্যানেল যেটা হয়েছে, যেটি আপনার বাংলাদেশে কেন এশিয়া মহাদেশও আমার মনে হয় যে একটা যুগান্তকারী পদক্ষেপ। ইত্যকার পাশাপাশি নাম বলে আমি ঘটনাগুলো বলে আমি বড় করতে চাইছি না, সবাই জানেন এগুলো কিন্তু আমাদের প্রাপ্তি, বিশাল প্রাপ্তি। একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক সরকার কিংবা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যেভাবে নিজেদেরকে আলোকিত করতে চায় তাদের জীবন যাত্রা মানের জন্য, সে কাজগুলো হয়েছে। এই জায়গাটায় আমরা খুব আশাবাদী এবং অহংকার করি, গর্ব করি। পাশাপাশি আমাদের অনেক দুঃখজনক বিষয়গুলো রয়ে গেছে, যে বিষয়গুলো আমরা কোনো মতেই এড়িয়ে যেতে পারি না। হয়তো আলোচনার খাতিরে যুক্তি তর্ক হতে পারে, অনেক ধরনের আপনার কি বলা হয় যুক্তি দেখাতে পারে যে এই কারণে এটা হয়েছে, এটাকে সমাধান করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিষয়টা সেটি নয়। বিষয়টা হচ্ছে আমরা মূল জায়গাটায় কোথায় আছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, যে স্বপ্ন নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে দেশটা স্বাধীন করেছিলেন, দেশ স্বাধীনতার জন্য ডাক দিয়েছেন, আমরা মুক্তিযুদ্ধ 30 লাখ শহীদদের জন্য করেছি, সেই জায়গাটায় আমরা পৌঁছতে পেরেছি কিনা, যদি এক কথায় জবাব দিই তাহলে আমরা উত্তরটা এইভাবে আসে যে আমরা সেই জায়গায় এখনো পৌঁছতে পারিনি। আপনি দেখুন নাগরিক নিরাপত্তার কিন্তু যথেষ্ট অভাব আছে। আমরা যুক্তি তর্কের খাতিরে সরকারি দল বিরোধী দল বিভিন্ন ভাবে বিতর্ক করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে নাগরিক নিরাপত্তার বিষয়টি কিন্তু আমরা এখনো সেভাবে ভোগ করতে পারিনি, কিংবা শঙ্কার মধ্যে থাকে, আশঙ্কার মধ্যে থাকি। নারীর প্রতি যে নিষ্পেষণ, যে নিপীড়ন, যে নির্যাতন, ঘরে ঘরে কর্মক্ষেত্রে, ঘরে বাইরে, অফিসে, আদালতে, ইভেন কি শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসায়, সব জায়গায় কিন্তু নারীর প্রতি নিপীড়ন ক্রমশ বেড়ে চলেছে। এই জায়গাটা আমরা কোনোভাবেই সোনের কোটা দৌড়ের কথা যে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা, আসলে এগুলো সহনীয় পর্যায়ে আনার বিষয়টা আমার মনে হয় ঠিক নয়, এগুলোকে নির্মূল করাই উচিত। কিন্তু সেই জায়গায় সহনীয় পর্যায়ে যদি বলি, সেই জায়গায় আমরা কোনোভাবে পৌঁছতে পারিনি। মৌলবাদীর যে আস্ফালন, যেটি আপনার আমরা বিশেষভাবে লক্ষ্য করি, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো পৃষ্ঠপোষকতা করছে, তাদের ভোটের বাজারের কারণে হোক কিংবা তাদের রাজনৈতিক পলিসির কারণে হোক, আমরা রাজনৈতিক অপরিচ্ছন্নতা যেটাকে বলি, যেটা পরিচ্ছন্ন রাজনীতির অভাব বলি, সেই জায়গাটা আমরা দেখতে পাই প্রতিটা রাজনৈতিক দল, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলো এই মৌলবাদী গোষ্ঠীকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রশ্রয় দিয়েছে। হয়তো যুক্তির খাতিরে তারা সেগুলি খণ্ডন করার চেষ্টা করেন, কিন্তু সাধারণ নাগরিক বুঝতে পান যে সরকারের আশ্রয় প্রশ্রয় কিংবা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় মৌলবাদীদের আস্ফালন বেড়ে চলেছে, কিন্তু সে জায়গায় আমরা কোনো ধরনের কার্যকর ভূমিকা দেখতে পাইনি। আমি যদি উদাহরণ দিয়ে, 1 মিনিট সময় দিন আমাকে, আমি যদি উদাহরণ দিয়ে এভাবে বলি, দেখুন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই সরকার যতটা সম্ভব চেষ্টা করেছে COVID-19 কারণে গিয়ে যেসব জায়গায় লকডাউন করা উচিত, যেসব জায়গায় বন্ধ রাখা উচিত, সেই সব জায়গাগুলোকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করেছে। আপনি দেখুন বিশেষ করে বেশ কিছু মাদ্রাসা এখন কিন্তু চলছে, পরিপূর্ণভাবে চলছে, এবং স্কুলমুখী শিক্ষার্থী যারা ছিল বিশেষ করে গ্রাম অঞ্চলে, তারা কিন্তু স্কুল ছেড়ে দিয়ে এখন মাদ্রাসার দিকে অভিমুখে যাত্রা শুরু করেছে। আমি মাদ্রাসার বিরুদ্ধে বলছি না, তাদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বলছি না, আমি বলছি যে একটি দেশে দুটো নিয়ম চলবে, এটি তো হয় না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলতে আমরা বুঝবো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেটি যে কোনো ধরনের ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা, মসজিদ, যে পর্যায়ে হোক, মন্দিরে কিংবা আপনার কি বল গির্জায় বলুন, যদি এখানে লেখাপড়া শেখানো হয়, ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়, এই COVID-19 কারণে সেখানে যদি আলাদা সুরক্ষার ব্যবস্থা থেকে থাকে, নিশ্চয়ই নেই, যদি মনে করে যে সেখানে আলাদা সুরক্ষা আছে, সেটি কিন্তু ঠিক নয়। এই সব জায়গায় সরকারের দৃষ্টিপাত করা উচিত। রাজনৈতিক অস্থিরতা আমরা দেখতে পাই প্রতিটা বছরই বিভিন্ন কারণে, সেই সব রাজনৈতিক অস্থিরতা থেকে আমরা অতিক্রম করতে পারিনি। পাশাপাশি আমি খুব দুঃখের সাথে বলতে চাই যে পাকিস্তান যে রাষ্ট্রটি আমাদেরকে শোষণ করেছে, যে রাষ্ট্রের ইয়ে থেকে হানাদারের হায়না থেকে আমরা মুক্ত হতে চেষ্টা করেছি, সেই পাকিস্তান স্বাধীনতার 50 বছর পরে বিভিন্ন ভাবে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ক্রমে, আমি গত কয়েকটা অনুষ্ঠানে উদাহরণ দিয়ে বলেছি, তারা কিন্তু আমাদেরকে তারা তো তাদের ইয়ের জন্য কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করবে দূরের কথা, তারা যতটা সম্ভব যখনই পারে তখনই আমাদের বিরোধিতা করার জন্য চেষ্টা করে। আপনি জানেন যখন রাজাকারদের বিচার কার্য চলছিল, তখন পাকিস্তানের পার্লামেন্টে সেটি নিয়ে তারা উচ্চবাচ্য কথাবার্তা বলেছে। স্বাধীনতার 40-50 বছর পরে এসেও তারা কিন্তু আমাদের বিরোধিতা করার জন্য এখনো দাঁড়িয়ে আছে। সেই জায়গায় তাদের সাথে কূটনৈতিক সম্পর্কে কেমন ভাবে, কিভাবে আগাচ্ছে, কতটা কিভাবে আমরা সেই জায়গাটা এগোতে পারছি, সেই বিষয়গুলো চিন্তা করা উচিত।
আমি মনে করি এই বিষয়গুলোতে উত্তরণের জন্য আমাদের রাজনৈতিক, আমাদের সরকার নীতি নির্ধারক যারা আছেন তারা নিশ্চয়ই আরো পর্যাপ্ত ভূমিকা নেবেন বলে আশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি একটু নবীনাজ ভাই, একটু আপনি ক্যামেরাটা অন করেন, আপনি একটু লাইভটা শেয়ার করেন। নবীনাজ ভাই একটু লাইভটা শেয়ার করেন প্লিজ। আমি করছি, আমার নেটের সমস্যার জন্য একটু হচ্ছে না ওই সেটে। হ্যাঁ আমি করছি দাদা, চেষ্টা করছি। আমি যাব, আমাদের সাথে আছেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু ভাই আছেন। আমাদের পিনু ভাইকে যাবো। পিনু ভাই, আমরা আজকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি। আমাদের যে প্রত্যাশা ছিল বা আমরা কতটুকু পেয়েছি বা প্রাপ্তিটা কতটুকু, এবারে একটু বলেন। আপনারা দীর্ঘদিন যাবত মানে কবিতা লেখেন, তারপরে সাংস্কৃতিক জগতে আপনারা বিভিন্নভাবে বাংলাদেশের সমস্যা হলে তুলে ধরেন, প্রতিবাদ করেন লেখনির মাধ্যমে। আজকের এই দিনে, এই স্বাধীনতার আজকে এই সুবর্ণ জয়ন্তীতে কি বলবেন প্লিজ? অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে প্রবাস দর্পণ সম্পাদক রূপচাঁদ দাস রূপককে কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে, একটা আনন্দ ঘন সময় আমরা অতিবাহিত করছি এবং আমরা যারা আজকে এই সময়কালে এই সুবর্ণ জয়ন্তীকে ছুঁয়ে জীবনযাপন করছি, তাদের মধ্যে এক ধরনের তো আলাদা অনুরণন হচ্ছে, আলাদা আনন্দ চিকচিক করছে যে আমরা সুবর্ণ জয়ন্তীকে উদযাপন করতে পারছি। আজকের এই দিনে যারা আমাদের এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা এনেছেন, সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের সেই মহান আত্মত্যাগের ফলে আজকে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি। এখন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তো একটা বড় ইতিহাস, শুধু ৭১ সাল নয়, তার আগে থেকে শুরু হয়েছে। আপনারা সেই সব ইতিহাস আপনারা জানেন, এখানে সেটা বর্ণনা করতে চাই না। তবে আমি একটু অন্যভাবে একটু বলি, সেটা হচ্ছে এই যে আজকে মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধকে আমরা যেভাবে দেখি, সেটাকে একটু অন্যভাবেও দেখা উচিত বলে আমি মনে করি। সেটা হচ্ছে এই যে আজকে কদিন আগে একটা পরিসংখ্যান বের হলো, কালকে সম্ভবত, যে বাংলাদেশে ১,৪৭,৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, একটা তালিকা বের হয়েছে। আর ১৯১ জন শহীদ বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, এই বীর মুক্তিযোদ্ধা, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু একটা গণ আন্দোলনের ভিত্তিতে তৈরি হয়েছে। ৭০ সালে ইলেকশন হয়েছে, সেখানে এই ভূখণ্ডের প্রত্যেকটা মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭০ সালে নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে, নিরঙ্কুশ ম্যান্ডেট দিয়েছে, এটা মনে রাখতে হবে। এবং ৭১ সালে ২৫শে মার্চের আগে যে যুদ্ধ শুরু হওয়ার আগে যে অসহযোগ আন্দোলন চলেছে, পৃথিবীর ইতিহাসে বিংশ শতাব্দীতে এরকম কোনো অসহযোগ আন্দোলনের ইতিহাস নেই, যে সারা বাংলাদেশের মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর আহ্বানে ৭ই মার্চের ভাষণের পরবর্তী সময় থেকে। তার অঙ্গুলি নির্দেশে সমস্ত অফিস আদালত চলেছে, আইন চলেছে, রেডিও চলেছে, অফিস আদালত চলেছে, ট্যাক্স দেওয়া বন্ধ হয়েছে। এর মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি যে এই আন্দোলনটা ছিল গণভিত্তির উপর নির্ভরশীল আন্দোলন এবং গণমানুষের আন্দোলন। এবং পরবর্তীতে যখন আপনার যুদ্ধ শুরু হলো, প্রত্যক্ষ যুদ্ধ, তখনও আমরা লক্ষ্য করলাম যে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়লো এই যুদ্ধে। আর শুধুমাত্র আমাদের যে সার্টিফিকেট প্রাপ্ত মুক্তিযোদ্ধা তারাই শুধু অংশগ্রহণ করেননি, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, চাকরিজীবীরা অংশগ্রহণ করেছে, সেনাবাহিনীর লোকেরা অংশগ্রহণ করেছে, আনসাররা অংশগ্রহণ করেছে, ছাত্ররা অংশগ্রহণ করেছে এবং আমাদের মায়েরা পর্যন্ত অংশগ্রহণ করেছে। তাহলে আমরা দেখব যে এই যুদ্ধটা কিন্তু একটা গণমুখী যুদ্ধ। এটা বিংশ শতাব্দীর ইতিহাসে আর কোথাও লক্ষ্য করা যায়নি। আমরা যদি দেখি যে ভিয়েতনামে কিছু লোক যুদ্ধ শুরু করেছে, তারপর আস্তে আস্তে সেটা বিস্তৃত হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু একটু আলাদা। সেটা হচ্ছে এখানকার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে প্রথম দিক থেকেই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে, সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু গোটা জাতি ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে। সেই কারণে আমি মনে করি যে শুধুমাত্র সার্টিফিকেট যারা নিয়ে মুক্তিযোদ্ধা আজকে
চিহ্নিত হয়েছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই অবশ্যই। কিন্তু আপনারা আরো লক্ষ্য করবেন যে প্রায় 1 কোটি লোক, তখন 7.5 কোটি লোক ছিল বাংলাদেশে, 1 কোটি লোক আপনার হচ্ছে শরণার্থী হয়েছিলেন। তাদের যে আত্মত্যাগ, তারা যখন বাংলাদেশে চলে আসে তাদের প্রত্যেকটা বাড়ি মাটির সঙ্গে নিশ্চিহ্ন হয়েছে। এবং আপনারা জানেন যে প্রত্যেকটা এলাকায় কিন্তু শত শত লোক নিহত হয়েছে, 30 লক্ষ লোক, তাদেরও অবদান হয়েছে। এবং এইভাবে কিন্তু আমাদেরকে মুক্তিযুদ্ধর যে মূল ভিত্তিমূলটাকে দেখতে হবে, যে খণ্ডিত ভাবে দেখলে হবে না যে শুধু কয়েকজন মাত্র বীর শ্রেষ্ঠ আমাদের দেশের স্বাধীনতা এনে দেয়নি। এটা আজকের যুগে এই সময় আমি বলতে দ্বিধাহীন ভাবে বলতে চাই যে এই মুক্তিযুদ্ধটা ছিল সামগ্রিক মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে উজ্জ্বল একটি সংগ্রাম। এই সংগ্রামটাকে আমাদের মর্যাদা দিতে হবে, প্রত্যেকটা মানুষের যে অংশগ্রহণ। এবং কিছু লোক শুধুমাত্র ছিল যারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, রাজাকার, চিহ্নিত রাজাকার, তারপর হচ্ছে পাকিস্তানি দোসর এবং পাকিস্তানি সোলজাররা। আর সমস্ত মানুষই কিন্তু মুক্তিযুদ্ধে তারা আত্মত্যাগ করেছে। সেই আত্মত্যাগের বিষয়টাকে আমাদের মনে রাখতে হবে। এবং এইভাবে যদি আমরা মনে না রাখি তাহলে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের যে গণমানুষের সম্পৃক্ততা, সেটাকে খণ্ডিত করব। এটা একটা দিক আছে। আর পাশাপাশি আপনারা বলেছেন ইতিমধ্যে, আমাদের সাংবাদিক বন্ধু শাহরিয়ার হাসান বলেছেন যে আমাদের এই 50 বছরে কি অর্জন হয়েছে, তিনি কিছু পরিসংখ্যান দিয়েছেন। সেই রকম পরিসংখ্যান আমার মধ্যে হয়তো আমিও দিতে পারবো যে আমরা এই 50 বছর কিন্তু কম সময় না একটা জাতির জন্য। এই 50 বছরে পৃথিবী অনেক পরিবর্তন এসছে। এবং আমরাও জানি যে রুশ বিপ্লব হওয়ার পর 50 বছর অতিবাহিত হয়ে গোটা পৃথিবী পরিবর্তন হয়েছে রুশ বিপ্লবের প্রভাবে। কিন্তু আমাদের এই 50 বছর কিন্তু কম না। হয়তো আমরা যারা বেঁচে আছি তাদের কাছে হয়তো মনে হবে যে সেদিন যুদ্ধ 71 সালে শুরু হয়েছিল, আজ 50 বছর আমরা অতিবাহিত করছি। কিন্তু এটা একটা জাতির জন্য একটা বড় সময়কাল। তো আমরা সেখানেও লক্ষ্য করব যে খাদ্যে শস্য আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমাদের স্বাধীনতার সময় হয়তো মাথা পিছু আয় ছিল $142, সেখানে এখন $2064 হয়েছে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি হয়েছে, নারী শিক্ষার উন্নয়ন হয়েছে, প্রায় শতকরা সমান সমান নারী এবং আপনার পুরুষরা শিক্ষা অংশ নিচ্ছে। এরকম গড়ায়ু বেড়েছে 73 ভাগ, এগুলো ঠিকই আছে। কিন্তু আমরা আমাদের পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখতে হবে কিছু কিছু বিষয়, যে আমাদের হয়তো যে আশা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, বঙ্গবন্ধু যে আশাবাদ ব্যক্ত করেছিলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, তিনি যে 4টি মূলনীতি প্রবর্তন করেছিলেন সংবিধানে, সেই মূলনীতিগুলো আজকে দূরবর্তী অবস্থানে চলে গিয়েছে। এগুলো আমাদের আজকে পর্যালোচনা করা প্রয়োজন। আমরা মনে করি যে আমাদের যে ধর্মনিরপেক্ষতা একটা মূল ভিত্তি ছিল, সেই ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তি কিন্তু আছে দূরে চলে গিয়েছে। আজকে রাষ্ট্রে ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে অন্যরা, শাসকরা এসে সম্পৃক্ত করেছে সংবিধানে, কিন্তু সেটা আজকে আমরা দূর করতে পারিনি, বিচ্ছিন্ন করতে পারিনি। এবং এখানে একটা কথা বলতে হয়, বঙ্গবন্ধু এই ক্ষেত্রে বলেছিলেন একদিন 1972 সালে 19 নভেম্বর যুগান্তর পত্রিকা, পশ্চিমবঙ্গের পত্রিকা যুগান্তরের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, স্বাধীন বাংলাদেশে সেকুলার বাঙালি জাতির রক্ষাকারী হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমি এই ধর্ম নিরপেক্ষতার চারা বাংলাদেশে মাটিতে পুঁতে গেলাম। যদি কেউ এই চারা উৎপাটন করে তাহলে বাঙালি জাতির স্বাধীন অস্তিত্বই সে বিপন্ন করবে। আজকে কি তা বিপন্ন হচ্ছে না? আজকে সাম্প্রদায়িক কি দাঙ্গা হচ্ছে না? কদিন আগে আপনার সুনামগঞ্জে হয়ে গেল। আপনারা জানেন যে আজকে শিক্ষা ব্যবস্থার দিকে দেখবো যে আমাদের সরকার একটা আপোষ করতে চাইছে মৌলবাদী শক্তিদের কাছে। এটা আমাদের লক্ষ্য করতে হচ্ছে, বিবেচনা করতে হবে। আজকে পাঠ্যপুস্তক থেকে দেখা গেছে যে যারা অন্য সম্প্রদায়ের লেখক আছে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র, বঙ্কিম, তাদের লেখাগুলো বাদ দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু একটা ধরনের আপোষ। এবং আজকে আমরা দেখব যে মৌলবাদী শক্তিরা আস্ফলন করছে প্রচন্ড ভাবে। আজকে এই 50 বছর পূর্তির সময় বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী অতিবাহিত হয়ে 101তম জন্মবার্ষিকীতে আমরা পদার্পণ করেছি এই মাসে। আমরা তখনও দেখলাম যে তার ভাস্কর্য ভেঙে দেওয়ার সাহস পাচ্ছে বাংলাদেশে। এই একটা ইন্ডিকেটর দিয়ে বোঝা যায় যে আমরা আমাদের সমাজটাকে
ধর্ম নিরপেক্ষতার আদলে এখনো গড়ে তুলতে পারেনি। আজকে সেই কালব্য শক্তি যারা ৭১ সালে আমাদের বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধে, তারাও আজকে আমাদের সমাজে শক্তিশালী অবস্থানে রয়েছে, তাদেরকে আমরা উৎপাটিত করতে পারিনি। এই জিনিসগুলো আমাদের আজকে বিবেচনা করতে হবে। শুধু 50 বছরে আমরা আনন্দ করব না, আমাদের 50 বছরের আমরা কি কি অর্জন করতে পারিনি, আমাদের যে মূল রাষ্ট্রের মূল ভিত্তি, আমাদের মুক্তিযুদ্ধের যে মূল ভিত্তি সেগুলো থেকে আমরা কত দূরবর্তী সেটা আমাদের দেখতে হবে। তারপর অন্যান্য বিষয়গুলো তো আছে, যে সমাজতন্ত্রের কথা আছে, তারপর অন্যান্য বিষয়গুলো আছে, গণতন্ত্রের কথা আছে, ইত্যাদি আছে, এগুলো তো আরো দূরবর্তী। আপনারা হয়তো জানেন যে আমরা এই 50 বছরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমরা আমাদের দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারিনি। বঙ্গবন্ধুকে হত্যা করা হলো ৭৫ সালে, তার মধ্য দিয়ে যে কালো শক্তিরা ক্ষমতায় আসলো, হ্যাঁ ক্ষমতায় আসলো, তারপর তারা তো মুক্তিযুদ্ধের মূল যে উদ্দেশ্য মিশন ভীষণ সেটাকে আঘাত করলো। এর মধ্য দিয়ে তো আমরা দেশ পিছিয়ে গেলাম। এইটুকু বলে শেষ করি, পরবর্তীতে অন্যভাবে আলোচনা করব। আবার আসবো আপনার কাছে। আমাদের সংযুক্ত হয়েছেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ইসাক খান ভাই। ইসাক খান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই দিনে আপনাকে স্যালুট জানাচ্ছি আমরা প্রবাসীদের পক্ষ থেকে। আপনি এই বাংলাদেশের স্বাধীনতার জন্য আপনারা যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, আপনাদের অনেকেই নেই আজকের এই দিনে, সবাইকে শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ইসাক ভাই, আপনাকে কাছে আসবো, আপনি একটু আনমিউট করতে হবে। যেটা হচ্ছে আমাদের এমপির মধ্যে মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন, আজকে ইন্টারনেটে অনেক সমস্যা হচ্ছে বাংলাদেশে, তো আশা করি আবার আসবেন উনি। ইসাক ভাই, আমরা একটু আনমিউট করতে হবে আপনাকে। আপনার যে জিনিসটা জানতে চাই, আমার আজকের বিষয় হচ্ছে আমাদের সুবর্ণ জয়ন্তী, আমাদের স্বাধীনতার 50 বছর আমরা পা দিয়েছি, আমাদের প্রত্যাশা প্রাপ্তি। একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে কি বলবেন? আমরা আপনার রেগুলারই আপনার লেখা পড়ি, আমরা আপনার লেখা থেকে আমরা অনেক কিছু, নতুন প্রজন্ম অনেক কিছু জানে, এবং আপনার আজকের এই দিনে আপনার কেমন লাগছে? বিশেষ করে নিজে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছিলেন, এবং আজকে এখানে এই যে আপনাদের স্বাধীনতার অর্জনটা আজ কতটুকু পেলেন, কি প্রত্যাশা ছিল, কি পেয়েছেন, একটু বলেন যদি প্লিজ। প্রথমত আমি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আজকের এই দিনে আমি স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধুকে। আমি নিজে যুদ্ধ করেছি, আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধুর ডাকে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি। অন্য কোনো ব্যক্তির আহ্বান বা কোনো ঘোষণা সেগুলো আমাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি। এগুলো সবই ভুল এবং বানানো গল্প। তো স্বাধীনতার 50 বছরে আমি নিজেকে ভাগ্যবান ভাবি যে আমি যে মানুষটি যুদ্ধ করেছি। আজকে স্বাধীনতার 50তম বর্ষ আমরা পালন করছি, সুবর্ণ জয়ন্তী পালন করছি। এটি এই দিক থেকে আমি সৌভাগ্যবান যে আমি এটা দেখে যেতে পারছি। আমার অনেক সাথী আমার পাশে থেকে যারা জীবন দিয়ে গেছে স্বাধীনতার জন্য, তারা আজকে এই সুবর্ণ জয়ন্তী দেখে যেতে পারছে না, দেখতে পারছে না। তো সেদিক থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আবার একই সঙ্গে নিজেকে দুর্ভাগ্যবান মনে করি যে এই স্বাধীনতার 50 বছরে আমার কবি বন্ধু যেটা বললো যে রাজাকারদের আস্ফালন, এটাই আমাকে অনেক পীড়া দেয়, অনেক কষ্ট দেয়। আজও বাংলাদেশের 4জন মানে রাজাকার মারা গেছে। রাজাকার বলবো এই অর্থে যারা রাজাকারের দর্শনকে বিশ্বাস করে তারাই তো রাজাকার। এখন হয়তো রাজাকার নেই, কিন্তু যারা রাজাকারের দর্শনকে বিশ্বাস করে তারা রাজাকার আমরা মনে করি। চট্টগ্রামে আজকে 4 জন মারা গেছে পুলিশের গুলিতে। তারা অনেক অফিস আদালত পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। তাদের পরাজয়ের গ্লানি তারা ভুলতে পারছে না। একই সঙ্গে আমি ওই সঙ্গে আরেকটি বিষয় মত পোষণ করছি যে আমাদের যে আপোষকামিতা, এই সাম্প্রদায়িক শক্তির কাছে আপোষকামিতা এই সরকারের, এটি আমাদের একটি মর্মপীড়ার কারণ। কারণ আপনি যদি একটি বিষবৃক্ষকে বাড়তে দেন, সেই বিষবৃক্ষটা বাড়তে বাড়তে একটি বিশাল বটবৃক্ষ হয়ে যায়, তখন সেটিকে কেটে ফেলা দেওয়া সম্ভব হয় না। সেটি যদি অঙ্কুরেই বিনষ্ট করা যায়। এই সরকার অনেক জঙ্গিকে দমন করতে সক্ষম হয়েছে, এটা যেমন সত্য। পাশাপাশি
আবার মৌলবাদীদের তোষণ করার বিষয়টিও সত্য। এটি আমরা যারা এই সরকারের পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থক, আমরা এই জিনিসটা মেনে নিতে পারছি না। পাঠ্যপুস্তক থেকে যেমন অন্য সম্প্রদায়ের লোকজনের লেখা বাদ দেওয়া হচ্ছে, পাশাপাশি এই যে তারা ওয়াজের নামে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করছে, বঙ্গবন্ধুকে কটাক্ষ করছে, এগুলো নিয়ে তো আমার মনে হয় না যে সরকারের খুব একটা মাথা ব্যথা আছে। কিন্তু এই জন্য কিন্তু সরকারকে এবং দেশবাসীকে, দেশের মানুষকে চড়া মূল্য দিতে হবে, যেটা দিতে হয়েছিল ৭৫-এর পরে। সেই চড়া মূল্যের অবস্থায় আবার আমরা ক্রমাগত এগিয়ে যাচ্ছি। আমাদের চোখের সামনে আমরা দেখছি যে কিছু লোক যাদের কোনো অস্তিত্ব নেই, পায়ের নিচে মাটি নেই, শেকড় নেই, সেই লোকগুলো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আমার স্বাধীনতাকে, আমার মুক্তিযুদ্ধকে, আমার বঙ্গবন্ধুকে। তো এই জিনিসটি, এই ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি যে সরকার একটা নির্লিপ্ত ভাবে দেখছেন। তারা মনে হচ্ছে যে এই ব্যাপারটা তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন বলে আমার মনে হচ্ছে না, কিন্তু এটির ফল কিন্তু অত্যন্ত খারাপ হবে। কারণ একটু আগে বলেছি যে বিষবৃক্ষ যেটি রোপিত হয়ে আছে, মুক্তিযুদ্ধের সময়ও 30% যখন ৭০ সালের নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু এই মুসলিম লীগ এবং জামাত মিলে 30% ভোট পেয়েছিল। আপনাকে বুঝতে হবে যে সেই 30% কিন্তু আর 30% নেই, তারা প্রায় 50-এর কাছাকাছি চলে গেছে। যে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি প্রায় কাছাকাছি। এর মধ্যে ধরেন যুক্ত হয়েছে বিএনপি, তারা তো না মুক্তিযোদ্ধা না রাজাকার, এই দুইয়ের মাঝখানে তারা হলো ওই নোম্যান্স ল্যান্ডে যেরকম ল্যান্ড, সেরকম একটা অবস্থানে তারা আছে। তারা ওই ওদের সুবিধাটাও নিতে চায়, আবার নিজেদেরকে বলতে চায় যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তাদের নেতা যুদ্ধে। জি ইসাক ভাই, আমি একটু জানতে চাই, এই মাসেই গত কিছুদিন পূর্বে আপনাকে এই বীর মুক্তিযোদ্ধা হিসাবে একটা সংগঠন সম্বর্ধনা নিয়ে গেছিল, এবং ওই জায়গায় যখন আপনি দেখছেন যে বাংলাদেশে ইতিহাস বিকৃত করা হচ্ছে, বঙ্গবন্ধুর নাম নেওয়া হচ্ছে না, আপনি প্রতিবাদ করে ওইখান থেকে ত্যাগ করে আসছেন। আজকের এই দিনে এই যে আমরা দেখি আমাদের মাঝে অনেক মুক্তিযোদ্ধা আমরা শ্রদ্ধা করি, কিন্তু অনেক মুক্তিযোদ্ধা তাদের নীতি নৈতিকতা অনেকেই প্রশ্ন তুলেন। হ্যাঁ, অনেকেই আছেন দলবদল করেছেন, অনেকেই আছে অনেক কিছু করেছেন, কিন্তু আজকে আপনি যে কাজটা করেছেন, যে স্বাধীনতার 50 বছরে দাঁড়িয়ে আপনার নীতি, আপনার নৈতিকতার জায়গা থেকে আপনি চ্যালেঞ্জ ছুড়ে চলে এসেছেন, এই ব্যাপারটা একটু বলেন প্লিজ। আসলে মানে এই যে যেটা বললাম যে বিএনপি, এই ঘরানার কিছু সংগঠন আছে যারা নিজেদেরকে মানে তারা রাজাকার এরকম, যেমন আমরা তাদের দাবি করতে পারি না, আবার তারা যে আমাদের মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি সেটা দাবি করতে পারি না। আমি যে সংগঠনের অনুষ্ঠানে গিয়েছিলাম, প্রেস ক্লাবে, সে অনুষ্ঠানটা হচ্ছিল 1 মার্চে। 1 মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 50 জন মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল। সেখানে আমাকে যারা দাওয়াত করেছিল, আমাকে ওই সংগঠনের লোক দাওয়াত করেনি, আমাকে দাওয়াত করেছে একটি যোদ্ধা দলের লিডার, আমার এলাকার মানুষ, আমি তাকে শ্রদ্ধা করি। আমি ওনাকে দেখেছি যে মুক্তিযোদ্ধা সন্তানদের যে সংগঠন আছে, প্রজন্ম, মুক্তিযোদ্ধা প্রজন্ম, সেই প্রজন্মের আন্দোলনের সঙ্গে উনি আছেন। এরকম একজন মানুষ আমাকে উনি বললেন যে এরকম প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান হবে, আমাদের সম্বর্ধনা দেওয়া হবে, আপনাকে আমি নাম দিতে চাই। আমি বললাম কারা দিচ্ছে, আমি ওই সংগঠনের নাম জানতে চাই। উনি বললেন 3-4টি সংগঠন। আমাকে উনি নাম বলতে চাইলেন না বা বললেন না। আমার কাছে মনে হচ্ছে উনি বললেন না ইচ্ছা করে, কারণ বললে হয়তো আমি যেতাম না। পরে অবশ্য আমার মনে হচ্ছে যে গিয়ে ভালোই হয়েছে, কারণ কেউ তো প্রতিবাদ করেনি, আমি অন্তত প্রতিবাদ করতে পেরেছি। আমি অনুষ্ঠানে গিয়ে দেখি কি, অনুষ্ঠানের উদ্যোক্তা হলো ভাষানী অনুসারী পরিষদ, ছাত্র পরিষদ এবং গণসংহতি আন্দোলন, ওই যে জুনায়েদ সাকি, আর হলো যে ভিপি নূর,
তার সংগঠন, আর একটা হলো রাষ্ট্রচিন্তা। রাষ্ট্রচিন্তার নাম আমি আগে কখনো শুনিনি। আমি গিয়ে দেখলাম যে সেখানে বিশেষ মেহমান হিসাবে আছেন হলো জাফরুল্লাহ চৌধুরী, তাকে নিয়ে তারা বেশি অস্থির আছে। আর আমার সঙ্গী যা 50 জন মুক্তিযোদ্ধা তারা বসে আছেন, ওরা ওই 10 জন করে মঞ্চে ডাকছে, তাদেরকে সম্মাননা দিচ্ছে এবং তাদের হাতে, মুক্তিযোদ্ধাদের হাতে পতাকা আছে, সেই পতাকা আবার ওই নতুন প্রজন্মের হাতে তারা দিয়ে দিচ্ছে। যখন একটি পতাকা নুরুর হাতে দেওয়া হলো তখন বুঝতে পারেন যে আমার কিরকম প্রতিক্রিয়া হতে পারে, যে নুরুররা হলো সরাসরি এরা স্বাধীনতা বিরোধী। নুরুর অনুষ্ঠানে স্লোগান হয়েছে মুক্তিযোদ্ধার 2 গালে জুতা মারো তালে তালে। তারই জমাতে বুকে লিখে রেখেছে আমি রাজাকার, এই বলে সেখানে তারা বুক ফুলিয়ে চলেছে। সেই নুরুর অনুষ্ঠানের আমি সম্বর্ধনা নেব, আমি তো এটা ভাবতে পারছিলাম না। কি করব চলে আসবো, কি করবো এরকম ভাবছিলাম। এই সময় যখন আমার নাম ডাকা হলো, আমি সরাসরি মাইকের সামনে গিয়ে দাঁড়ালাম। তো ওই যিনি উপস্থাপনা করছিলেন উনি আমাকে বললেন যে আপনার যা বলার পরে বলবেন। আমি বললাম না, আমার যা বলার আমি এখনই বলবো, মাইক দেন। বললো, আমি জোর করে মাইক নিয়ে শুরু করলাম জয় বাংলা। এবং আমি বললাম যে আজকে এখানে 50 জন মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমরা আমাদের মুক্তিযুদ্ধের মূল স্লোগান হলো জয় বাংলা, একবারের জন্য এখানে জয় বাংলা উচ্চারিত হয়নি। আর যার ডাকে আমি যুদ্ধ করেছি বঙ্গবন্ধু, সে নামটিও এখানে একবারের জন্য উচ্চারিত হয়নি। আরেকজন নেতা আছে এখানে, ছাত্র নেতা, যিনি কোঠাবিরোধী আন্দোলন করেছেন, তারা ওখানে স্লোগান হয়েছে মুক্তিযোদ্ধার 2 গালে জুতা মারো তালে তালে। আমি তো এইরকম কোনো অনুষ্ঠানে সম্বর্ধনা নিতে পারি না, আমি এই সম্মাননা প্রত্যাখ্যান করছি। আমি যখন এই পর্যন্ত বলেছি তখন ওরা বেশ কিছু মানুষ আমাকে মারতে এসেছে খুব উচ্ছৃঙ্খল ভাবে আর কি। আমি একদম দাঁড়িয়ে একজনকে আঙ্গুল তুলে বলেছি, এত বড় সাহস আছে আপনার আমার গায়ে হাত তোলেন। এই পেশ কিন্তু আমরা ভেসে আসি নাই, এখানে আমাদেরও বহু চেনা চেনা মানুষ আছে, আপনি আমার গায়ে হাত তোলেন। এই ঘটনা আমি এটা তো ধরেন, তারপরে ওখান থেকে বেরিয়ে আমি প্রেস ক্লাবের মোড়ে এসে কাপ চা খেয়ে চলে এসেছি। আমি সারাদিনই মন খারাপ ছিল। পরের দিন 11টা-12টার দিকে আমি ঘরে কাজ করছি, এই সময় একটা ফোন এলো। চ্যানেল আই এ ছেলেটা কাজ করে, তার নাম হলো ইমরান পরশ, ছড়া কবিতা লেখে, শিশুদের নিয়ে লিখে। সে আমাকে বললো যে ইসহাক ভাই আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আমি বুঝতে পারলাম না আমি ইমরান কি ফাটিয়ে দিলাম। কালকে আপনি প্রেস ক্লাবে কি করেছেন? আমি প্রেস ক্লাবে কি করেছি, ওই একটা অনুষ্ঠানে আমি করেছি, সম্মাননা নেই, প্রত্যাখ্যান করেছি। আর ওইটা তো সময় টিভি নিউজ করেছে, ওটা ভাইরাল হয়ে গেছে। আমি তারপরে দেখলাম কি যে আমার ফেসবুকে গিয়ে দেখি যে হ্যাঁ ওইটা বহু মানুষ ওটা শেয়ার দিচ্ছে, এবং আমাকে ক্রমাগত ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। আমি দেখলাম 2 ঘন্টার মধ্যে অন্তত 500 ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। আমি তো অবাক হয়ে গেছি। প্রত্যেকের ফাইলে দেখি যে ওই ভিডিওটা শেয়ার করা, এবং এর মধ্যে আমার যেটা বেশি আবেগতাড়িত করেছে এবং আমি খুশি হয়েছি এবং আমার ভালো লেগেছে, যে এর মধ্যে মুক্তিযোদ্ধাদের যে সন্তানদের যে সংগঠন, সেই সংগঠনের ছেলেরা আছে যারা আমাকে এখন পর্যন্ত সরাসরি পিতা বলে সম্বোধন করে। এই যে ফেসবুকে আমি যে লিখি এবং মেসেঞ্জারে তাদের সঙ্গে আমার কথা হয়, টেলিফোনে কথা হয়, তারা সরাসরি আমাকে পিতা বাবা বলে ডাকে। আপনি আমাদের বাবারা যুদ্ধের পরে মারা গেছে, কেউ শহীদের সন্তান, যে আমরা আমাদের পিতাকে আবার ফিরে পেয়েছি। আপনি একমাত্র মানুষ মুক্তিযোদ্ধা যে যিনি এরকম একটি ঝুঁকির মধ্যে আপনি প্রতিবাদ করেছেন। আপনি এই কোঠা বিরোধী আন্দোলনের যে নেতা, তার বিরুদ্ধে যে আপনি প্রতিবাদ করেছেন, আপনি আমাদের পিতা। এরপরে আবার ঘরে যেটা হলো সেটা একটু যে আমাকে তারপর থেকে একটু বেরোতে কম দেয়, যে আমাকে ওরা আঘাত করবে, এই রাজাকাররা নুরের দল, এই জন্য আমাকে একটু বেরোতে কম দেয়। আমি অবশ্যই এই জিনিসটা ভাবি না যে ওরা আমাকে
আঘাত করতে পারে, কারণ ওদের তো চা পাতি হাতে থাকেই আর কি, পাঞ্জাবি রাজধানী তো ওদের চা পাতি থাকেই। ওরা আমাদের অনেক লেখককে ওরা কুপিয়েছে, ব্লগারকে কুপিয়েছে, এই ছিল রূপচাঁদ সেদিনের বিষয়। তো আমি ভাবিনি যে বিষয়টা এতদূর গড়াবে। আমি কিন্তু এই ভেবে এটা করিনি। আমার কাছে প্রতিবাদ করার প্রয়োজন মনে হয়েছিল যে হ্যাঁ, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি যারটাকে যুদ্ধ করছি তার নামটা একবার এখানে উচ্চারিত হবে না, এটা কি করে হয়? আমি যখন দেখলাম আপনার ভিডিওটা, আমি কিন্তু ফোন দিছিলাম আপনাকে এবং চাচ্ছিলাম যে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত করতে। ওই দিন আপনার একটা প্রোগ্রাম ছিল। আচ্ছা জি। তো ইসাক ভাই আবার আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই, আমাদের সাথে আছেন আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ, বঙ্গবন্ধু পার্কচক্রের সভাপতি নবীনওয়াজ ভাই। নবীনওয়াজ ভাই, আমার একটা প্রশ্ন, কথাটা আমাদের ফিনু ভাই বলেছেন, আমাদের ইসাক ভাই বলেছেন যে বর্তমান সরকার যে আপোষকামিতা, এই যে আপোষকামিতা মানে হচ্ছে, যেটা হচ্ছে যে এর কিছুটা রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। একজন আওয়ামী লীগের নেতা হিসাবে, সাবেক সংসদ সদস্য হিসাবে, বঙ্গবন্ধু পার্কচক্রের সভাপতি হিসাবে আপনি লড়াই করতেছেন, বঙ্গবন্ধুর পার্কচক্র নিয়ে সারা বাংলাদেশে লড়াই করছেন, কি বলবেন আপনি? ধন্যবাদ দাদা। শোনা যাচ্ছে? জি জি জি, বলেন, শোনা যাচ্ছে অবিনাশ ভাই। দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। সারিবা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ দাদা। রূপক দা, পাশাপাশি ইন্টারনেটে আজকে অনেক সমস্যা হচ্ছে ইন্টারনেট। ইসাক ভাই একটু কাইন্ডলি আপনার ফেসবুকে শেয়ারটা করেন প্রোগ্রামটা, আজকে কাইন্ডলি লাইভটা শেয়ারটা করলে খুব ভালো হয়। নবীনওয়াজ ভাই, ইন্টারনেটে অনেক সমস্যা হচ্ছে। জি জি জি, ইন্টারনেটের সমস্যা হচ্ছে না। আজকে আমরা আসলে ইসাক ভাই যে কথাগুলো শুনলাম, হ্যাঁ, তো খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন উনি। দাদা আমার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে। চরম সমস্যা, একেবারে নেটওয়ার্কের সমস্যা যেটা বাংলাদেশে হচ্ছে। আমার মনে হয় আমি আমার এলাকায় আমি চেষ্টা করেছিলাম শেয়ার করতে সবাইকে, একটু দেখার জন্য সম্ভব হয়নি। আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমার রূপকদাকে, পাশাপাশি প্রবাস দর্পণকে, যেটি আজকে আমাদের জাতির মধ্যে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর 100 বছর পার করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের এই ইতিহাস, মুক্তিযুদ্ধের এই কথা, বাস্তব ঘটনা, প্রেস ক্লাবের এই ঘটনা জানাতে পারছেন, সেজন্য পাশাপাশি আমি শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন জানাই। আমাদের মধ্যে অবশ্যই অংশগ্রহণ করেছিলেন মাননীয় এমপি মহোদয় রেজাউল করিম বাবুল ভাই, এসেছেন আমাদের মধ্যে গোলাম কিবরিয়া পিনু ভাই, পাশাপাশি শাহরিয়ার হাসান ভাই সিনিয়র সাংবাদিক, ইসহাক ভাই এসেছেন। মুক্তিযোদ্ধা যে কথা বললেন বুকের মধ্যে কেঁপে উঠলো, কি সাহসটি দেখিয়েছেন ইসহাক ভাই। আর মুক্তিযোদ্ধার সন্তানরা পিতা পেয়েছেন, বেশি কিছু লাগে না। এই বাংলাদেশে এই দুটি লাইনই যথেষ্ট বাংলাদেশের জন্য, বাঙালির জন্য, এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য। আমার মনে হয় এই ইসহাক ভাইয়ের গল্পটি যথেষ্ট। তো সেই জায়গায় থেকে আমরা বলবো, দাদা বলেছেন প্রত্যাশা আর আমাদের প্রাপ্তি। আমি খুব সহজে বলবো, সহজে আমরা আজকে 50 বছরে পা রেখেছি, 50 বছর পার করেছি প্রায় স্বাধীনতার। সেই 50 বছরের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় ছিলেন 20 বছর মাত্র। বাকি 30 বছর অপচয় হয়েছে। অপচয় শুধু না, এখানে একটি কথা সম্ভবত বলেছেন আমাদের মধ্যে, যে কথাটি, যে বিএনপির যে বিষয়টি সম্ভবত শাহরিয়ার ভাই বললেন, না পিনু ভাই বললেন, যে ইসহাক ভাই বলেছেন বিএনপির আধা স্বাধীনতার পক্ষের কথা বলছে। আসলে আমি বলবো না, বিএনপির আধার সুযোগে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সুযোগে এই বাংলাদেশকে ম্যাসাকার করে দিয়েছে। এই বিএনপির ঘাড়ে চড়ে সেই স্বাধীনতার বিপক্ষের শক্তি জামায়াতে ইসলাম বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে। আমি 1 সালের কথা বলবো, আমার মনে পড়ে 3 জন সম্ভবত মন্ত্রী ছিলেন
তারা সমাজসেবা মন্ত্রণালয়, আমি একটা কলাম করেছিলাম, সেখানে পেয়েছি যে সমাজসেবা মন্ত্রণালয় নেওয়ার জন্য তারা 2টা মন্ত্রণালয় ছেড়ে দিতে চেয়েছে, তবুও সমাজসেবা মন্ত্রণালয় নিতে হবে। তাহলে তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা, যেটি তারা অনেক আগে থেকে জানে যে সমাজ সেবা মন্ত্রণালয়ে যে মধু, এই মধু অন্য কোথাও নাই, তার প্রতিফলনটি আমরা দেখেছি। তারা প্রচুর এনজিও জন্ম দিয়েছিল এই মন্ত্রণালয় দিয়ে, এবং সেই মন্ত্রণালয়ের মাধ্যমে এবং সেই এনজিওর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা, বিশেষ করে আমাদের ইসলামিক কান্ট্রিগুলো থেকে, দেশগুলো থেকে সহ অনেক দেশ থেকে আয় রোজগার করেছে। এবং ইসলামিক ছাড়াও আমরা ইউরোপিয়ান কান্ট্রি যারা মুসলমান আছে তাদের কাছ থেকে বিভিন্ন কায়দায় কৌশলে তারা কিন্তু এনজিওতে নিয়ে এসে মাদ্রাসার নামে, মসজিদের নামে, ধর্মীয় প্রতিষ্ঠানের নামে, বিশেষ করে ধর্মীয়ভাবে যারা একটু দুর্বল মানুষ তাদেরকে বুঝিয়ে বিভিন্ন অর্থ তারা রোজগার করে এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করেছে। আমি একটা উদাহরণ দিব। আপনারা যেটি জানেন যে ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতালে কিন্তু একটা 30%, 20 থেকে 30% তারা লেস করে দেয়, কম দেয়, যে কারণে আমি বিভিন্ন আমার এলাকার অনেক পেশেন্ট, রুগী তারা ওখানে ভর্তি করায়। 20,000 টাকা যদি কোথাও বিল আসে, তাহলে ইসলামী ব্যাংক হাসপাতালে আসবে 16-17,000 টাকা। এই যে 2-3,000 টাকা গ্রামের মানুষের জন্য অনেক কিছু। এমন এটি গল্প হয় বেশি, প্রচারও হয় বেশি, মানুষ চলেও আসে সহজে। তো এই জায়গাটিতে যেই দুর্নীতিটি হয়েছে, এমনকি ওই টাকাটি যেভাবে হজম করা হয়েছে, আমি বলবো সেটা হলো ইসলামী ব্যাংক হাসপাতালে দেখবেন ছোট্ট করে একটা সাইনবোর্ড টানানো থাকে বিভিন্ন জায়গায়, সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক হাসপাতাল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে হাজার হাজার কোটি টাকা সেই সময় বাংলাদেশে ঢুকেছে। সেই টাকাটি যদি ইসলামী ব্যাংক হাসপাতালে 20টি রুগী ভর্তি হতো, 17,000 টাকা করে নিত হাসপাতালে। আবার ঠিক ওই তালিকা থেকে ওই রুগীগুলোর নাম উঠে যেত ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে। ওই ফাউন্ডেশনে উঠে ওই টাকাটি 20,000 টাকা নিত, এটা হলো ইসলামী ব্যাংক হাসপাতাল নিয়েছে, তাদের খরচ হয়ে যেত। কিন্তু ওই যে বিদেশি টাকাটি বৈধ করার জন্য তারা ওইটি দেখা গেল 50,000 টাকা বা 60,000 টাকা ডলারে বা পাউন্ডে এভাবে হিসেব করে তারা কিন্তু এটাকে দেখাই দিত এনজিও মাধ্যমে। এইভাবে তারা টাকাটাকে পাস করে নিত। এইভাবে কিন্তু তাদের হাজার হাজার কোটি টাকা তাদের ফান্ড হয়েছে। আজকে যে কথা বলছেন যে অনুষ্ঠানটি প্রেস ক্লাবে হলো, যদি খোঁজ নিয়ে ভালো করে দেখেন গভীরভাবে, এই টাকাটি কিন্তু ওদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে, ওই গোষ্ঠীর কাছ থেকে এসেছে। আপনি টাকা পয়সা খরচ করলে, একটা কথায় আছে, টাকা ভাত ছিটালে কাকের অভাব হয় না। আপনার মনে করেন যে কোনো একটা সংগঠনকে যদি দায়িত্ব দেওয়া হয় যে আমরা মুক্তিযোদ্ধাদের পুরস্কার দিব, কিছু মুক্তিযোদ্ধা অ্যারেঞ্জ করো, ব্যবস্থা করো, তাহলে সেই প্রতিষ্ঠানগুলো করবে কোন মুক্তিযোদ্ধাদের, যারা এসে এখানে এই জয় বাংলা বলবে না, বঙ্গবন্ধুর কথা বলবে না, এরকম মুক্তিযোদ্ধা বাছাই করে আনা কোনো ব্যাপারই না। যারা এরকম কিছু অ্যাসোসিয়েশন সংগঠন চালায় তারাই কিন্তু এই আয়োজনটি করেছে। এমন এইভাবেই তারা তাদের কথাগুলো বলছে। দেখেন 7ই মার্চ পালন করেছে, খোঁজ নিয়ে দেখেন, ভিডিও দেখেন, 7ই মার্চে বঙ্গবন্ধুর নাম একবারও বলেছে কিনা, এবং বাংলাদেশের এই জয় বাংলার কথাটি যেটি দিয়ে যুদ্ধ হলো, এমন বিএনপির মধ্যে যারা মুক্তিযোদ্ধা আছে তারা কখনো বলেছে কিনা। সেজন্যই বলবো যে আমরা বাংলাদেশে পাবো কিভাবে বিএনপির মতো একটি দল, আধা মুক্তিযোদ্ধা দল, বিএনপি আধা না, তারা বরং জামাত ইসলামকে এমন এক জায়গায় নিয়েছে, আমরা বাংলাদেশে জঙ্গি শব্দটি কখনো শুনতাম না। বঙ্গবন্ধু যদি 75 সালে মৃত্যুবরণ না করতেন, আর এরকম বাংলা ভাই আবিষ্কার হতো না। আর শিবিরের যে প্রশিক্ষণ আমার নিজ চোখে দেখেছি, আমার এলাকা জামাত অধ্যুষিত এলাকা, সেখানে মাদ্রাসার উপরে দোতলায় প্রশিক্ষণ হতো, তার গল্প আমি অনেক শুনেছি। ইন্টারনেটের সমস্যা হচ্ছে।
মানে আমি তো অনেক চেষ্টা করার পরে ঢুকতে পেরেছি, আমার এই ল্যাপটপে ফেসবুক অন হচ্ছে না, নেটের সমস্যা হচ্ছে। আমরা হাঁটতে যেয়ে দেখতাম এই যে কুমফু কেরাত শেখানো হতো। আমার জানা মতে আমি সংসদের ওখানে 1-2টা টিম যদি থাকতো, তার ভিতরে শিবিরের সেই ছেলেরা কুমফু কেরাত, তার মানে টাকার বিনিময়ে তারা হয়তো তারা দিয়ে এগিয়ে আসতো। এখানে প্রচুর ছেলে মেয়েদের, তাদের মোনা ছেলেদেরকে দিয়ে এসে প্রশিক্ষণ দিত। আমি দেখেছি রমনার যে পার্ক, সেই পার্কও কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা ছিল কোনো এক সময়। তাহলে সেই সময় এই প্রশিক্ষণের জন্য অর্থ যোগান থেকে শুরু করে সবকিছু জামাত ইসলাম করেছে। সেই দেশে আমরা 20টি বছর সময় পেয়েছি, স্বাধীনতার পক্ষে শক্তি দিয়েছে। এখানে একটি কথা এসেছে যে আপোষের কথাটি, আমি আমার পিনু ভাইকে বলবো যে আপোষের কথাটি কি করবেন বলেন। একটা কথা তো সত্যি ভাই, দেখেন বঙ্গবন্ধুর কন্যা বিধায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধায় উনি যে ছাড় দিতে জানেন, এটি কি প্রমাণ হয়নি? উনি বেগম খালেদা জিয়াকে ফোন করলে উনি কত রকম তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথাগুলো বললেন। ভাই, একটা টোন যদি চুরি করি আপনার বুকে আঘাত লাগবে। শেখ হাসিনার মতো একজন বঙ্গবন্ধুর কন্যা, উনি ওই কথাগুলো হজম করেছেন। উনি কোকোকে দেখতে গিয়েছেন মানবিক কারণে, একটা সন্তান তাকে দেখতে গিয়েছেন, দাঁড়িয়েছিলেন। কত রকমের আচরণ করেছে বেগম খালেদা জিয়ারা, এটা তো আমরা জানি। এই যে সহ্য ধৈর্য ধরে এই ম্যানেজ করে যে উনি এ পর্যন্ত আনতে পেরেছেন, এটিও কিন্তু অনেক কঠিন একটি কাজ। আমরা কি কখনো ভেবেছি এই বাংলাদেশের মাটিতে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, যেখানে বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য ইন্ডিমিনিটি আইন সেটি বাতিল করে বঙ্গবন্ধুর হত্যার বিচার, তার পরবর্তীতে পর্যায়ক্রমে আবার যুদ্ধ অপরাধীদের বিচারের, বঙ্গবন্ধুর হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, এই বিচারের কাজগুলো করাতেও কিন্তু অনেক মানুষ, অনেকেই প্রশংসা করেছেন যে বঙ্গবন্ধুর কন্যার বুকে কত বড় পাটা, কত বড় সাহস থাকলে এই কাজটি করতে পেরেছে, করে এ পর্যন্ত এসেছে। তার মধ্য দিয়ে আরো কিছু আপোষের ব্যাপারে আরো কিছু সমস্যা আছে। সেটি কি জানেন যে জামাতে ইসলামের মানুষগুলো তারা তাদের রাজনীতিকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলাদেশের মাটিতে তাদের শিবিরের ছেলেরা বিয়ের উপযুক্ত হয়েছে, তারা কিন্তু বিয়ে করেছে। কোন জায়গায় জানেন? বিভিন্ন এলাকায় বিয়ে করে তাদের আত্মীয় স্বজন বাড়ানোর চেষ্টা করেছেন। তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে পড়েছে। আপনি দেখেন তারা কি আদর্শ, স্বাধীনতার বিপক্ষের শক্তিটি তারা শিবিরের ছেলেদের ব্রেন এমন ভাবে ওয়াশ করেছে। একটা বিয়ে দেখেন আমাদের এই সমাজে কি আছে, যে সম্পর্ক হলে, প্রেম হলে বিয়ে করে, কিন্তু তারা প্রেমটা করতো কোথায়? এমন জায়গায় যে সেখানে তাদের মানে নিজেদের সংখ্যাটা বিস্তার করার জন্য ব্যবস্থাটি করেছে। এই বিষয়টি কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে। তাহলে সেখানে একটি বিষয়, আরেকটি বিষয় যেটি আমরা ইদানিং শুনি, অনুপ্রবেশকারী, আমরা শুনি হাইব্রিড, আমরা শুনি কাউয়া। এই যে আমাদের নেতারা কাদের ভাই সহ বক্তব্যগুলো দেন, দুঃখের সাথে বলতে হয় এই অনুপ্রবেশকারীরাও কিন্তু আমাদের কত সর্বনাশ যে করে দিচ্ছে, একেবারে আমাদের হয়ে থাকে এবং তারা ভালো করে মুজিব কোড পড়ে এবং বক্তব্যটা আমার থেকেও এত চমৎকার করে দেয়, তাতে করে তারা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে। আপনি বলবেন যে আপনি ব্যর্থ কেন? ছাত্রলীগ করেছেন, যুবলীগ করছেন, দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত, আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে এখানে এসেছেন, কেন ফেলিওর হচ্ছেন? কেন হচ্ছে জানেন? আমরা যে মুজিব আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর যারা সৈনিক, আমাদের সিনিয়র নেতা, জাতীয় নেতা, তাদের শ্রদ্ধা ভক্তি করি, তাদের নির্দেশনা মানি। উনি বাসায় বসে আছেন, যতক্ষণ পর্যন্ত উঠে উনি বিছানায় না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনার বাসায় বসে আছে, যতক্ষণ অফিস থেকে বাসায় যাচ্ছে আমরা বসে আছি, যতক্ষণ উনি পার্টি অফিস থেকে বেরিয়ে একটা অনুষ্ঠান করে বেরিয়ে যাচ্ছে আমরা গাড়িতে ওঠা পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকছি। কিন্তু এই ফাঁকে যারা অনুপ্রবেশকারী, তারা কখনো ছাত্রলীগ করেনি, কখনো যুবলীগ করেনি, কখনো রাজনীতি করেনি, যা না করার কারণে ওই নেতাদের প্রতি কোনো অনুভূতি নেই। ওনারা কি করে? সুযোগ সন্ধানী হয়ে নেতাদের কাছে কিভাবে কোন নেতাকে ম্যানেজ করলে তার স্বার্থ সিদ্ধি হবে, কোন নেতাকে ম্যানেজ করলে জামাত ইসলাম যেটি শিখিয়ে দিয়েছে সেই কাজটি সফল করা যাবে, এই অনুপ্রবেশকারী যাদের এই দলের প্রতি কোনো ভক্তি নেই, শ্রদ্ধা নেই, মুক্তিযুদ্ধের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নেই, যারা কিছু হারায়নি,
জীবনে কিছু হারাইনি, আমি পিতা হারিয়েছি 71 সালে। আমরা যুদ্ধ দেখেছি, আমাদের চোখের সামনে মানুষ মেরেছে, আমার বাবা মারা কি করেছে আমরা দেখেছি। আমাদের ভিতরে যন্ত্রণা আছে, আমরা সেই যন্ত্রণার জায়গাটিতে থেকেই রাজনীতি করেছিলাম। আজকে এই জায়গায় আসবো তাও কখনো ভাবিনি। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন ক্ষমতায় থাকবেন তাও কখনো ভাবিনি। আমরা ভয়তে আমাদের পরিবার সদস্যরা, আমার মা মৃত্যুর আগে আমার মনে আছে জাহানারা ইমাম, আমাদের সেই শাহরিয়ার ভাই যখন সেই ঘাতক দালাল নির্মূল কমিটি করেছিল, আমরা ছাত্রলীগের নেতা হিসেবে প্রত্যেক মঞ্চ তৈরি করতাম, মাইক বাঁধতাম, আমরা অনুষ্ঠানটি সফল করার জন্য কিভাবে আয়োজন করতে হবে সব করতাম। সেই করে যে যন্ত্রণার বুকে ধারণ করে যে সেই যুদ্ধের কথা উঠতো, বঙ্গবন্ধুর কথা উঠতো, স্বাধীনতা যুদ্ধে কি হত্যা, যে অত্যাচার নির্যাতন, সেই বক্তব্যগুলো আসতো, এগুলো শুনে যে মাকে জিজ্ঞাসা করতাম, মা তখন চুপে চুপে বলতো, বাবা এগুলো শুনতে না চেয়েও তো তুমি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়া অবস্থায় তুমি মিথ্যা মামলার আসামি হয়েছে, তুমি ঢাকায় আর এখানে মামলা হতো। তো এই যে বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো আমরা লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা ত্যাগী নেতা, এই কথাগুলো দিয়ে আমরা টিকে আছি শুধু। কিন্তু মাঝখান দিয়ে অনুপ্রবেশকারী যারা, সুযোগ সন্ধানী যারা এই দলের মধ্যে এসে সুযোগ সুবিধা নিয়েছে, অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, পরিবারকে প্রতিষ্ঠিত করেছে, আজকে আমাদের বিরুদ্ধে খেলা হচ্ছে। স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি অনেক জায়গায়, অনেক নেতারা আজকে করে একজন, আমি স্মৃতিসৌধ থেকে ফেরার পথে আমার আরেক বন্ধু, আমার যুবলীগের আরেকজন নেতা, সেও তার এলাকার কথা বলল, একই রকম অবস্থা। অনুপ্রবেশকারীরা অনেক কৌশলী হয়, তাদের ওই নেতাদের প্রতি অনুভূতি থাকে না, তারা কৌশল বোঝে, ব্যবসা বোঝে, রাজনীতি বোঝে তাদের স্বার্থের জন্য। আর সেই জায়গাটিতে থেকে বিশেষ করে তারা ঢুকে পড়েছে বলেই আজকে সেই স্বাধীনতার বিপক্ষের শক্তি এত দূর এগিয়েছে। আর সেজন্যই বাংলাদেশে বারবার উন্নয়নের জায়গাটিতে বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশ উন্নত হোক এটি তারা কখনো চায়নি, কারণ তাদের সেই পেয়ারকে পাকিস্তানের কথা যখন মনে হয়, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেই কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে যত অপকর্ম করে যাচ্ছে। আর সেজন্য বাংলাদেশের যে প্রাপ্তির জায়গাটি, সেই জায়গাটিতে অনেক ঘাটতি আছে। আমার মনে হয় পিনু ভাইয়ের কথার কিছু অংশ আমি এখানে উত্তর দিতে পেরেছি, বুঝতে পেরেছেন হয়তো। সম্ভব ছিল যদি এই পুরো সময়টাই যদি স্বাধীনতার পক্ষের শক্তি থাকতো, বাংলাদেশে ক্ষমতায় থাকতো, তাহলে আমার মনে হয় অনেক ঘাটতি পূরণ হতো। কেউ সম্পূর্ণ করতে পারে না, তারপরে আমার কাছে মনে হয় বঙ্গবন্ধুর কন্যাকে দেখে আমরা কেন জানি বিশ্বাস করি, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন হয়তো একজন পুরুষ হিসেবে একজন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার মতো মানসিকতার মানুষ, এবং তিনি যুদ্ধের জন্য শুধু একটি বক্তব্য দিয়ে তিনি যেভাবে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধে নামিয়ে দিয়েছিলেন, সেই মানুষটি বেঁচে থাকলে হয়তো আমরা অনেক আগেই এই বাংলাদেশকে আরো অনেক দূর এগোতে দেখতে পারতাম। আমার মনে হয় পরবর্তীতে আরেকটু সুযোগ। ধন্যবাদ সবাইকে। আবার আসুন মিনহাজ ভাই, একটু চেষ্টা করেন, ইন্টারনেট একটু ভালো হয়েছে, এখন হয়তো আপনি শেয়ার করতে পারেন। জি 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 জি, থ্যাংক ইউ। যাবো শাহরিয়ার ভাই গেছে। শাহরিয়ার ভাই, আমরা আমাদের অতিথিদের বক্তব্য শুনলাম। আজকে আসলে মানে দর্শকরা আমাদের লাইভে ঢুকতে পারতেছেন না বাংলাদেশে ইন্টারনেটের সমস্যার কারণে। যদি আপনার মতামত বলেন। জি, আপনাকে আমি ধন্যবাদ জানাই আবারও। হ্যাঁ, আজকে ইন্টারনেট অনেক সমস্যা করছে। আমি তো ফেসবুকে ঢুকতে পারিনি এবং কমেন্টস দেখা সম্ভব হচ্ছে না, মেসেঞ্জারে ঢুকতে পারিনি, আমি হোয়াটসঅ্যাপ দিয়ে জয়েন করেছি আপনার সাথে। চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের আজকের গুণী আলোচকেরা। আমি প্রথমে শুনতে পেয়েছি শাহরিয়ার ভাই একটু সময় চেয়ে নিচ্ছি। শাহরিয়ার ভাই আমাদের এমপি মধ্যে হয়েছিলেন, কিন্তু ইন্টারনেটের সমস্যা ডিসকানেক্ট হয়ে গেছে। আর আমাদের পান্না আপা আজকে আসলে উনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি সংযুক্ত হতে পারেন না, কারণ আমাদের দর্শকরা অনেকে বিভ্রান্তি সৃষ্টি হবে যে দুজন অতিথি। ঠিক আছে, এটা জানান দিয়ে ভালো করেছেন, দর্শকরা জানতে পারলো, আমরা উপলব্ধি করতে পারলাম। তো যেটা বলছিলাম, কবি গোলাম কিবরিয়া পিনু কবি, তার বক্তব্যে চমৎকার কিছু বিষয় তিনি উপস্থাপন করেছেন, আমরা সবাই শুনতে পেয়েছি বিষয়গুলো। ইসহাক খান আমাদের বীর মুক্তিযোদ্ধা, তিনি তার সাবলীল উপস্থাপনায় প্রচুর প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং আমরা সেগুলো সবাই শুনতে পেলাম, জানতে পেলাম এবং উপলব্ধি করার বিষয় সেখানে রয়ে গেছে। নবীন ওয়াজ সাবেক মাননীয় সংসদ সদস্য, তিনি
তার বক্তব্যে বরাবরই চমৎকার বলে থাকেন এবং আজকে চেষ্টা করেছেন কিছু যুক্তিকে খণ্ডন করতে এবং আমাদের ইতিহাস এবং রাজনৈতিক বিষয়াদি তিনি উপস্থাপন করেছেন। এখন কোনটা রেখে কোনটা বলি, একটু সংক্ষেপে আপনাদের কথাগুলোকে আমি যদি একটু চিন্তা ভাবনা করে বলতে চাই তাহলে সেটি এইভাবে হয় যে স্বাধীনতার 50 বছর পরে এসে আমাদের নিশ্চয়ই গৌরবের অনেক কিছু আছে আমরা বলেছি, যেটা আমাদের গোলাম কিবরিয়া পিনো ভাই তার বক্তব্যে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমাদের মাথা পিছু আয় থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি বলেছেন, নিশ্চয়ই এগুলো আমাদের অর্জন। এগুলো তার একা একা হয় না, একটা জাতি একটা সরকার যখন যৌথভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন তখনই বিষয়গুলো প্রাপ্তির বিষয়গুলো আসে এবং নিশ্চয়ই সে জায়গায় আমরা গৌরবান্বিত। আমরা ধন্যবাদ জানাই যারা কাজগুলো এগিয়ে নিতে সহযোগিতা করেছেন, নীতি নির্ধারক সরকার থেকে শুরু করে জনসাধারণ প্রত্যেকে। তবে এখানে একটা বিষয় আছে, দেখুন আমরা কোন অবস্থাটাই আছি। মানুষ বলে কোন দেশে বাস করছি, যখন দুঃখে পড়ে তখন বলে এই কোন দেশে বাস করছি। আমি ঠিক সেভাবে বলতে চাইছি না, আমার দেশ, আমি আমার দেশে বাস করছি, কিন্তু কোন অবস্থাটাই। পরশুদিন যশোরে আপনার ছাত্র শিবির একটা মিছিল করলো, বিশাল মিছিল, ছোট মিছিল নয় কিন্তু বিশাল মিছিল করেছে। কি জন্য করেছে? ছাত্র শিবির দাবি করেছে মুক্তিযুদ্ধের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তীতে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। খুব চমৎকার বিষয়। এবার ভাবুন, মিছিলটা বের হয়েছে পরে পুলিশ প্রশাসন বলল তারা জানেই না একটা মিছিল হয়েছে। তাহলে পুলিশ জানে না একটা মিছিল করেছে একজন দুজন নয়, শত সহস্র মানুষ, সহস্র। পুলিশ বলছে যে তারা জানেন না, তারা মিছিল শেষ হওয়ার পর তারা জানতে পেরেছেন যে একটা মিছিল হয়েছে। একটা মিছিল তারা হুট করে হয় না, এটা পরিকল্পনা হয়, গুছিয়ে নিতে হয়। আর তারা যখন একটি বিপদগ্রস্ত অবস্থায় আছে আমরা যেটা বুঝতে পারি, সেই জায়গায় এটা করতে গিয়ে তাদেরকে অনেক ধরনের কাঠখড় করা হয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থার মধ্যে ডিবি আছে, সিআইডি আছে, র্যাব আছে, পুলিশ আছে, কেউ কিছু জানে না, ওরা চমৎকার ভাবে মিছিল করে চলে গেছে। আমাদের নবীন নওয়াজ ভাই বলেছেন আপোষকামিতার বিষয়ে তিনি দাঁড় করাতে চেষ্টা করেছেন। আমার মনে হয় জায়গাটা একটুখানি আমি বলতে চাই, ইসহাক খান ভাই যে কথাটা বলেছেন, আমার যেটা মনে হয় সে জায়গায় আমাদের নবীন নওয়াজ ভাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে বিরোধী দল বিএনপি বা বিএনপি নেত্রীর সঙ্গে কিভাবে যোগাযোগ করতে চেষ্টা করেছেন, কি হয়েছে সেগুলো উপস্থাপন করেছেন। আমি একটু ভিন্ন পথে যেতে চাই। সেটি হচ্ছে কি জানেন, আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে এমপি সাহেব থেকে শুরু করে কোন নেতা খুব কমই আছে যারা ওই তথাকথিত মৌলবাদীর নেতৃবৃন্দ আশীর্বাদ নিতে, দোয়া নিতে তাদের আস্তানায় যান। নির্বাচনের আগে সেই আস্তানায় গিয়ে দোয়া আনেন আমাদের অনেক মন্ত্রী মহোদয় আছেন, আমি নাম জানি। আমাদের সাবেক প্রয়াত প্রেসিডেন্ট জেনারেল এরশাদও গিয়েছেন অনেকবার। সেখানে কিন্তু ঠিকই তারা ওই আপোষকামিতা নয়, একেবারে প্রেমে ভরপুর হয়ে সেখানে যান। এখন শেষটায় হয় কি? শেষটায় এটাই হয় যে তারা জাতীয় সঙ্গীত গাইবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। তারা জাতীয় পতাকাকে সম্মান করবেন, আপনি কিচ্ছু করবেন না, আপনি চুপ করে বসে থাকবেন। তারা মিছিল করে পুলিশের উপর আক্রমণ করবে, আপনি কিচ্ছু করতে পারবেন না, তারা চুপ করে বসে থাকবে। হ্যাঁ, অর্থাৎ এটা কি সহানুভূতি? এটা কি গণতন্ত্রকে শ্রদ্ধা করেছেন? আমরা ঠিক বুঝি না। কিন্তু আমার বেলায় পরে গণতন্ত্রের শ্রদ্ধা হয় না, এটা মানববন্ধন করতে গেলেও কিন্তু আমি পুলিশের অনুমতি নিয়ে সেটা করি, তাই না? আমরা তো এই জায়গাগুলো, এই দেখুন আপনার পাঠ্যপুস্তকে পর্যন্ত গাছে ছাগল উঠিয়ে দিয়েছেন। এরপর আপনার বর্ণ পরিচয় দিতে গিয়ে কিভাবে কি হয়েছে আপনারা জানেন। মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করে পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের আপনার সিলেবাসে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়েছিল, যদিও পরবর্তী ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো আপোষকামিতা বলতে আমরা বোঝাতে চাইছি ক্ষমতার রাজনীতি, ভোটের রাজনীতি করতে গিয়ে যে আপোষটা করতে হয়, সেই আপোষটা না করলে কি নয়। নবীন নওয়াজ ভাই বলেছেন যে অনুচর, কি বলেছেন তিনি বলেছেন অনুপ্রবেশকারী দলের মধ্যে অনুপ্রবেশকারী কিভাবে হয়? আপনি যখন আপনার দলে একজন সদস্যকে আপনি সদস্য পদ দেবেন, নিশ্চয়ই সদস্য পদ নিতে, আমি তো আওয়ামী লীগের সদস্য নই, আওয়ামী লীগের নয়, সবাই কি বলে সদস্য নেই, আমার কাছে কোনো ধরনের কাগজপত্র নাই, আমি কোনো দলে কোনো জায়গায় গিয়ে বলতে পারবো যে আওয়ামী লীগের বা যুবলীগের আমি অমুক বা তমুক। তার কারণ কি, আমি সেখানে প্রবেশাধিকারী পাইনি, এখন পর্যন্ত প্রবেশ করার চেষ্টা করিনি। তাহলে আপনাদের ওখানে যারা প্রবেশ করে তারা কিভাবে প্রবেশ করে? তারা কি নিজে প্রবেশ করে নিজে নেতা হয়ে যান, নাকি আপনাদেরই কারো আশ্রয়ে প্রশ্রয়ে ভালোবাসায় মমতায় টাকায় ব্যানারে পোস্টারে মিছিলে মালায় এইভাবে গিয়ে তারা দাঁড়ান? সেই জায়গায় অনুপ্রবেশকারী, তারপর আপনার কি বলা হয়, আপনারা বলবেন কি আপনার হঠাৎ করে হাইব্রিড লিডার নেতা, এগুলো আমরা আর কত শুনবো? এগুলো হচ্ছে কি নিজেকে বাঁচানোর জন্য, নিজের দলকে সেভ করার জন্য অথবা নিজের যুক্তিকে পক্ষ করার জন্য কিছু বিষয় সামনে তুলে আনা। পরিষ্কার করে বলতে চাই,
সেটি হচ্ছে একটা রাজনৈতিক দল যখন একটা সত্যিকারের রাজনৈতিক দল যখন কর্মী নেবেন, সমর্থক নেবেন কিংবা সদস্য পদ নেবেন, তখন তাকে নিশ্চয়ই যাচাই বাছাই করতে হয় যে এই মানুষটা কি, কোথায়, কেন, কিভাবে এসছে। প্রয়োজনে আপনি যদি মনে করেন যে ঠিক আছে তাহলে সদস্য পদ দেওয়া হবে, নয়তো দেওয়া হবে না। কিন্তু সেটি মানছেন না। আপনারা মানছেন কিভাবে? যে কোনো রাজনৈতিক দল, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি আরো বেশি করে। যে কোনো যদি মনে করে যে তাকে দিয়ে মোটামুটি একটা এলাকাকে ধরে রাখা যাবে, আমার ভোটের বাজারটা আমি তৈরি করতে পারবো, দল যেখানে যাবে যাক, সরকার যেখানে যাবে যাক, আমি এমপি হতে পারবো, আমি মন্ত্রী হতে পারবো। এখন তার মাথায় হাত দিয়ে এনে মঞ্চে এনে ইনি হচ্ছেন যুব নেতা। আমি একটা ছোট্ট কথা বলি, 10-11 বছরের একটা ছাত্রী, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ডাক্তার লুৎফর রহমানকে চেনো? বলছে না। সৈয়দ মুস্তফা আলীকে চেনো? বলে না। তো তুমি শেরে বাংলা ফজলুল হককে চেনো? না। তো তুমি ফরহাদকে চিনো? আমটামটা করে। আচ্ছা বলো দেখি একজন ভালো নেতার নাম বলো দেখি। কয় মাসুদ জসিম, গালকাটা আবুল। আরে তুমি এই নেতাদের নাম জানো কোথেকে? বলো যে ব্যানারে দেখি। ওদিন আমার বাসায় কাজের বয়সে বলেছে যে ওদের এলাকার মধ্যে বিরাট এক নেতা আসছিল, গালকাটা জসিম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের শিশুরা শিখছে, পাঠ্যপুস্তক শিখছে, নেতাদেরকে চিনছে, খ্যাতিমান মানুষদেরকে বুঝতে পারছে, আমাদের রাজনীতির ফসল। আমি ছোট্ট করে কথাগুলো বলেছি যে বড় কষ্ট লাগে। স্বাধীনতার 50 বছর পরে এসে এই বিষয়গুলো যদি আসে, রাষ্ট্রধর্ম ইসলাম, বঙ্গবন্ধুকে কখনো বলেছেন রাষ্ট্রধর্ম ইসলাম হবে? আচ্ছা, রাষ্ট্রধর্ম ইসলাম যিনি করেছিলেন তিনি কেন করেছিলেন আমরা সেটা জানি। সেটাকে সরিয়ে আনতে গিয়ে আপনাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়, সেটাকে সরানো যায় না। তাহলে বঙ্গবন্ধুর আদর্শটা রইল কোথায়? রাষ্ট্রধর্ম ইসলাম যদি আমি ঝান্ডায় দিয়ে রাখি, ইসলাম ধর্মকে এতই 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 যে ফেলনা যে তাকে আমার স্বীকৃতি দিতে হবে, তারপর সেটা ধর্ম হবে। যে কোনো ধর্ম, সেটা ইসলাম হোক না, সেটা আপনার খ্রিস্টান ধর্ম হোক না, সেটা হিন্দু ধর্মই হোক, আমাকে স্বীকৃতি দিতে হবে ধর্মকে, ধর্মের সক্রিয়তা রক্ষার জন্য। নাকি ধর্ম নিজেই পবিত্র, নিজেই শক্তিশালী, ধর্ম নিজেই পবিত্র, তাকে স্বীকৃতি দেওয়ার দরকার পড়ে না? আর যদি দিতে হয় তাহলে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এভাবে আলাদা করে কেন স্বীকৃতি দিতে হবে? এখন বলতে পারেন কোনো এক সময় কেউ করে গেছে, সেটা সরানো যাবে না। করে গেছে যেটা রাখতে হবে, কারণ কি ওই যে মৌলবাদী, তাদেরকে হাতে রাখতে হবে আমার, নয়তো এটা হবে সেটা হবে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখা চাই। তারপর যে বিষয়টি আছে, আমি গতকালকে বলেছিলাম, নবীন নওয়াজ ভাই থেকে শুরু করে আজকে আলোচক যারা তাদের দৃষ্টি এটা একটু আকর্ষণ করে আমি গত পরশুদিন বা তার আগের দিন আমি সংবাদে দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা পাকিস্তানে গিয়েছিলেন একটা সেমিনারে অংশগ্রহণ করার জন্য। তিনি যখন যান, যাওয়ার সময় তিনি তার সাক্ষাৎকারও দেওয়া হয়েছে, তিনি যখন যান তখন যাওয়ার সময় তিনি সাথে কিছু সামগ্রী নিয়ে গিয়েছিলেন, যেগুলো দিয়ে তিনি পাকিস্তানের মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীটা তিনি উদযাপন করবেন, ওখানে যারা আছে তাদেরকে সাথে নিয়ে। তিনি সেখানে যাওয়ার পর সে বিষয়টি তখন ওখানকার যারা কর্তৃপক্ষ সেমিনারের আয়োজক ছিল তাদেরকে বিষয়টি জানিয়েছে। তারা বলেছে ঠিক আছে আপনি করতে পারবেন, চিন্তা ভাবনা করে দেখি আপনি পারবেন করতে। ততক্ষণে ভদ্রলোক তার সাথে সেমিনারে যারা অংশগ্রহণকারী ছিলেন বিভিন্ন দেশের, তাদেরকে জানান দিয়েছেন যে আমি এই কাজটা করবো, আপনারা থাকবেন। ওরা খুব উৎফুল্ল হয়েছে, খুশি হয়েছে। এরপর কি ঘটলো? এরপর সেমিনার শেষ হওয়ার অনেক আগে, কয়েকদিন আগে, হঠাৎ করে পাকিস্তানের কর্তৃপক্ষ তার কাছে এসে তাকে বিমানে টিকিট ধরিয়ে দিয়ে বলল আপনাকে এখনই পাকিস্তান ছাড়তে হবে, উপরে নির্দেশ আছে, আপনি চলে যেতে হবে, এই আপনার টিকিট। উনি চলে এলেন, বাধ্য হলেন চলে আসতে। আসার পর উনি তার ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ কি করলো? চুপ করে মুখে কুল্লু পেটে বসে রইল। এটা নিয়ে কোনো ধরনের উচ্চবাচ্য, কোনো ধরনের কথাবার্তা কোনো মন্ত্রণালয়কে, মন্ত্রীকে, নীতি নির্ধারককে জানানোর প্রয়োজন বোধ করলেন না। কেন করলেন না? তারা বলবেন এই কারণে করেননি, সেই কারণে করেননি। আমার রাষ্ট্রকে, আমার জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন করার ক্ষেত্রে তাকে দেয়নি, ভালো কথা, তুমি তোমার ভূখণ্ডে দিবা না, খুব ভালো কথা, তুমি তাকে পাঠিয়ে দিয়েছো সেই দেশ থেকে, সেটির জন্য কি কোনো ধরনের প্রতিবাদ বা কোনো ধরনের অবস্থান তৈরি করার দায়িত্ব নয় কি? সাথে সাথে সরকারকে জানানো উচিত, মন্ত্রণালয়কে জানানো উচিত। আমরা সেটা দেখতে পাইনি। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় এটা আপনি বলেছেন তৎকালীন সময়ে রাজাকার মন্ত্রীরা এসে আপনার কি বলা হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নেওয়ার জন্য পাগল হয়েছে, তারা এটা করতে সেটা করে খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। কেন জানেন? যারা প্রতিপক্ষ, যারা শত্রু, যারা অসৎ, তারা কিন্তু নীতির দিক দিয়ে অবিচল থাকে, তারা কিন্তু তাদের নীতিগুলো খুব ভালো মতো জানে কিভাবে কাজ করতে হবে। আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি এমন একটা হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন যে হাসপাতালে গেলে আমাদের দেশের নাগরিকরা স্বাচ্ছন্দ্যে চিকিৎসা সেবা নিতে পারবেন, কম পয়সায় চিকিৎসা সেবা নিতে পারবেন? এত এত কোটিপতি, এত এত শিল্পপতি প্রতিটা রাজনৈতিক দলে কই? তেমন তো কিছু করেননি। শিবির করেছে, জামাত করেছে, তারা জানে কিভাবে মুঠুতে নিতে হয়। তারা করেছে তাদের তাদের জিজ্ঞাসা কারণে, তারা করেছে তাদের অসৎ স্বার্থ চরিতার্থ করার কারণে। কিন্তু মহৎ স্বার্থ চরিতার্থ করার কারণে আমাদের কেউ কি সেটা করেছে? করেনি। অতএব তারা সুযোগ পেয়েছে, করেছে, আমরা বিকল্পটা করতে পারি না। আমাদের ছাত্রদেরকে স্কুলে ভর্তি করার জন্য, কলেজে ভর্তি করার জন্য আমাদের যে প্রগতিশীল ছাত্র সংস্থা যারা, ছাত্র সংগঠন যারা আছে, তারা কতটুকু কাজ করেন? বলবেন অনেক কিছু করি, কিন্তু আমরা তো চোখে দেখি, আমরা তো খোঁজখবর রাখি। সংক্ষেপে শেষ করবো,
আরেকটা বিষয় যেটি আছে সেটি হচ্ছে ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেটে আপনার সচিব পর্যন্ত হয়েছে, তারপরে প্রমাণ হয় তিনি ভুয়া সার্টিফিকেটে এসেছেন, চাকরি টাকরি করে সবকিছু নিয়ে একবার দাপট টাপট সব দেখানোর পর যখন চলে যাবার সময় হয়েছে তখন বলে যে ভুয়া সার্টিফিকেট। কিভাবে এগুলো একটা স্বাধীন দেশে হয়? এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। এই জায়গায় আমাদেরকে আপোষকামিতা থেকে অনুপ্রবেশকারী এইসব বিষয় বলে আমাদের পক্ষে এগুলো কাটিয়ে ওঠা উচিত নয়। আর একটা স্বাধীন দেশে বাস করতে হলে এই যে আমাদের মুক্তিযোদ্ধা আপনার ইসহাক খান, আমি ব্যক্তিগতভাবে না জানলেও তাকে তো আমি জানি, আমি কবি গোলাম কিবরিয়া পিনু ভাইকে আমি ভালো মতো জানি, যেহেতু আমি গণমাধ্যমে কাজ করি আমি তাকে চিনতে হবে, তিনি হয়তো আমাকে চেনার অতটা নেই, জায়গাটা নেই। তো সেই জায়গায় নবীন ভাই তো আপনি জানেনি, আপনাকে কে না চিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে কথাগুলো বলে, গোলাম ইসহাক খান যে প্রতিবাদটা করেছেন, যে এটা করেছেন, তো আমি ওনাকে ধন্যবাদ দিই না। আমি ওনাকে ধন্যবাদ দিই না এই জন্য, আমি একটা কথা বিশ্বাস করি, মানুষ মানে তাকে সৎ হতে হবে, যখনই অসৎ হয় তখন সে মানুষ নয়। তিনি সৎ কাজটি করেছেন, তিনি মানুষ, আমি তাকে ধন্যবাদ দিই তার জন্য, তিনি তার আগে যে কাজটা করা সেটাই করেছেন, আমি ধন্যবাদ দেব না, আমি কৃতজ্ঞতা জানাবো না। কিন্তু আমরা যারা মানুষ হয়ে অমানুষের মতো কাজ করি, আমরা যেখানে দায়িত্ব পালন করি না, আমাদের কি হবে? আমরা কেন সেটা পারি না? তিনি করতে পারেন, আমরা কেন পারি না? কবি গোলাম কিবরিয়া পিনু অনেকগুলো বিষয় তুলে এনেছেন যে এইটা হয়নি, ওটা হয়নি, আমাদের কষ্টের বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা বিশ্বাস করি সরকার বোঝে, সরকারের যারা অংশীদার আছে তারাও বুঝে, কিন্তু কোনো না কোনো ভাবে সেগুলোকে এড়িয়ে গলিয়ে গিয়ে রাজনৈতিক একটা অবস্থান তৈরি করার জন্য সেগুলোকে প্রশ্রয় দেয় বা সেগুলোকে দেখি না করে একভাবে সময়টা পার করে দিয়ে যায়। আমাদেরকে মনে রাখা উচিত, আমরা কিন্তু অনেক বছর যুগের পর যুগ এই দেশে আমরা কিন্তু শোষিত হয়েছি, দেশ স্বাধীন হওয়ার পরও আমরা কিন্তু সামরিক তন্ত্রের অধীনে এই দেশে থাকতে বাধ্য হয়েছি। সেই জায়গাগুলো আমরা দ্বিতীয়বার প্রবেশ করতে চাই না। সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সপক্ষের, স্বাধীনতার সপক্ষের, বঙ্গবন্ধু জাতির পিতার আদর্শের যারা রাজনীতি করেন তাদেরকে আরো বেশি শক্তিশালী হওয়া উচিত, আরো বেশি সূক্ষ্ম চিন্তা ভাবনা করা চলা উচিত। তার সর্বশেষে আমি একটা বাক্য দিয়ে শেষ করতে চাই, আমরা বড় বিপদে আছি, বিশেষ করে আমরা যারা সাধারণ নাগরিক। দেখুন, ইতিহাসকে আমরা স্বীকার করি, ইতিহাসকে শ্রদ্ধা করি আমরা। আমি কোন অনুষ্ঠানে কোন জায়গায় যখন বলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, কিংবা বললাম যে আমাদের সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর যে অবস্থা, আপনার যে অবদান, সেই বিষয়গুলো যখন বলি তখন আমাকে চিহ্নিত করে যে আমি আওয়ামী লীগের সমর্থক। আপনারা এই কাজটা করেছেন যে আমরা সত্যিকারের ইতিহাস উচ্চারণ করলে আমরা আওয়ামী লীগার হয়ে যাই। আরে বাবা, এটা কেমন কথা? আমি ইতিহাসকে স্বীকার করছি, আমি ইতিহাসকে শ্রদ্ধা করছি, সাধারণ নাগরিক, আমার কোন দল করি না, কিন্তু আমাকে চিহ্নিত করা হয় একজন আওয়ামী লীগের হিসাবে। এই যে জায়গাটা আজকে অবস্থান নিয়েছে, এই জায়গাটা থেকে আমাদেরকে সরে আসা উচিত। বঙ্গবন্ধু কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়, বঙ্গবন্ধু হচ্ছে এই দেশ, এই দেশ মাতৃকার, এই দেশের মানুষের, এবং অনন্তকালের জন্য তিনি এই দেশের স্থপতি, দেশের জাতির পিতা। সেই জায়গাটা প্রত্যেককে মনে রাখা চাই। ধন্যবাদ সবাইকে। তাইরে ভাই, এই জায়গাটা একটা প্রশ্ন রাখি, এটা কি আওয়ামী লীগ এড়াতে পারে? এটা কি আওয়ামী লীগ কি এটা, এই যে দায়ভারটা যেটা পরিশেষ যেটা বললেন যে বঙ্গবন্ধু জয় বাংলা, এই যে স্লোগান এবং এই জয় বঙ্গবন্ধুকে দলীয় করার পিছনে আওয়ামী লীগ কি দায়িত্ব নিবে না? বন্ধু তো শুধু আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু তো বাংলাদেশ। আপনি একটা চমৎকার একটা প্রশ্ন এনেছেন, এবং এই বিভক্তি চমৎকার প্রশ্ন এনেছেন। এই বিভক্তিটা কিন্তু পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে সেটা আওয়ামী লীগ দ্বারাই সংগঠিত হয়েছে। জয় বাংলাটা হচ্ছে এই দেশের প্রতিটা নাগরিকের মুখের স্লোগান, এটা ৭১-এ ৭.৫ কোটি মানুষের মুখের স্লোগান। এইটাকে, এই জয় বাংলা এখন আওয়ামী লীগের কিভাবে হয়ে যায়? বঙ্গবন্ধু আওয়ামী লীগের কিভাবে হয় যায়? আওয়ামী লীগ বলবে, আরে বাবা আমরা তো বলিনি যেটা আওয়ামী লীগ, আমরা তো বলিনি জাতির, এটা সমগ্র দেশের। কিন্তু অবস্থাটা এইভাবে তৈরি করা হয়েছে, রাজনৈতিক মেরুকরণটা এইভাবে তৈরি করা হয়েছে, প্রতিপক্ষ সুযোগটা এইভাবে নিয়েছে যে জয় বাংলা বললেই তুমি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বললেই তুমি আওয়ামী লীগ। যার জন্য আমি কখনো এইভাবে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, কারণ কি এইটা বললে মনে করি কি এইবার ঠিক আছে, এবার আওয়ামী লীগও না, বিএনপি না, রাজাকারও না, মুক্তিযুদ্ধও না, তাহলে আমি ক্লিবলিঙ্গ, আমি কোনটা? আরে বাবা, আমাকে তো মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ মানতে হবে, ক্লিবলিঙ্গ করবা কেন আমাকে? আমি তো মুক্তির সপক্ষের হতে চাই, কিন্তু আওয়ামী লীগ সেটাকে দলীয় একটা জায়গায় নিয়ে গেছে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে, সজ্ঞানে কিংবা অজ্ঞানে, এটা তারা মানুক কিংবা না মানুক, সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে সব জায়গায় উচ্চারণ করা চাই। প্রত্যেকটা মাদ্রাসায়, মসজিদ, এই আপনার স্কুলে, শিক্ষা জয় বাংলা উচ্চারণ করা চাই। প্রত্যেকটা জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা চাই। প্রত্যেকটা জায়গায় জাতীয় সঙ্গীত আপনার পরিবেশন করা চাই। যদি না করা হয়, সেটি হচ্ছে সরকারের ইচ্ছাকৃত ভাবে ইতিহাসকে পিছিয়ে দেয়া, জাতিকে পিছিয়ে দেওয়ার একটা বড় ধরনের দুর্বলতা বলে আমরা মনে করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি একটু যাব, আমাদের সাথে আছেন কবি, লেখক
প্রগতি লেখক সংঘের সম্মানিত সভাপতি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে। পিনু ভাই, আমরা একটা বিষয়, আমরা এই স্বাধীনতার কারিয়া ভাই আপনার এটা মিউট করেন আপনার। হ্যাঁ, ধন্যবাদ। তো পিনু ভাই, আমরা দেখি আমরা স্বাধীনতার যে মূল 4টি নীতি, একটা নীতি হচ্ছে ছিল সমাজতন্ত্র। সমাজতন্ত্র থেকে বর্তমান সময়ে অনেক দূরে সরে গেছে একটা বিষয় হচ্ছে যে আমরা আজকে দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে সফর করছেন। হ্যাঁ, একই সাথে আমি একটা বিষয় তুলতে চাই, আমরা জানি স্বাধীনতার ইতিহাস, আমরা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম, আমরা যেটুকু জানি এই স্বাধীনতার মুক্তিযুদ্ধের পিছনে যাদের যে অবদান, সোভিয়েত ইউনিয়ন এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং এই ভারতের অবদান অবশ্যই আছে। কিন্তু আমরা দেখি ভারতের অবদানটাকে যেভাবে তুলে ধরা হয়, সোভিয়েত ইউনিয়নের অবদানকে সেভাবে তুলে ধরা হয় না। এবং সমাজতন্ত্র থেকে আজকে দেখি যে যেহেতু সংবিধানে সমাজতন্ত্র রয়েছে, সেই সমাজতন্ত্রে অনেক দূরে বর্তমান সরকার। কি বলবেন আপনি? এটা অনেক একটা শুদ্ধ প্রশ্ন এসছে। আসলে 50 বছরের ইতিহাস সুবর্ণ জয়ন্তী নিয়ে আলোচনা করতে হলে অনেক সময়েরও প্রয়োজন। আপনি যে প্রশ্নটা এনেছেন এখানে একটু বলে রাখি, সেটা আপনি ঠিকই বলেছেন যে সেই 71 সালের কথা, সেই সময়ের কালকে যদি আমরা টেনে আনি, আমাদের স্মৃতিতে নিয়ে আসি, ইতিহাসে নিয়ে আসি, ইতিহাসের কণ্ঠলগ্ন হই, তাহলে দেখবো তখনকার সমাজ, পৃথিবী ভাগ ছিল দুটো, একটা হলো আমেরিকা সাম্রাজ্যবাদ, একটা হলো রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির। সেই সময় যদি রাশিয়া সমাজতান্ত্রিক শিবির বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াতো, তাহলে কিন্তু আপনার ভারতও দাঁড়ানোর সাহস পেত না। আপনারা জানেন যে ভারত এবং রাশিয়ার সাথে একটা মৈত্রী চুক্তি ছিল যে ভারতকে কেউ যদি আক্রমণ করে তাহলে রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, তার পাশে দাঁড়াবে। এই শক্তির উপর বলিয়ান হয়ে কিন্তু ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করার ক্ষেত্রে আরো বেশি শক্তিশালী হয়ে এগিয়ে এসেছিল। এই ইতিহাসটাকে আমাদের জানতে হবে। যেমন আপনারা সকলে জানেন, এই ইতিহাসগুলো টেনে আনা দরকার, যে যখন সপ্তম নৌবহর এসেছিল আমাদের এই বাংলাদেশের অভিমুখে রওনা দিয়েছিল আমেরিকান, তখন কিন্তু রাশিয়ান নৌবহর তার পিছু পিছু এসে বলেছিল, তোমরা যদি বাংলাদেশকে আক্রমণ করো তাহলে তোমাদেরকে আক্রমণ করব। এই যে একটা শক্তি বলয় ছিল, এবং সেই একটা শক্তি আর একটা শক্তিকে প্রতিরোধ করার ক্ষেত্রে তৎকালীন একটা কৌশলগত একটা ভূমিকা ছিল আণবিক যুদ্ধের বা অন্য যুদ্ধের। সেদিক থেকে সোভিয়েত ইউনিয়নের যে ভূমিকাটা ছিল সেটা কিন্তু আজকে আমরা ভুলে গিয়েছি। আর পাশাপাশি এটাও ভুলে গিয়েছি, আপনারা জানেন যে 71 সালে এবং 69 সালে আন্দোলন, 66 সালে আন্দোলন এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে, পটভূমির মধ্য দিয়ে তো মুক্তিযুদ্ধটাকে আমরা তৈরি করেছি। এটা তো আকাশ থেকে আসেনি। 11 দফা আন্দোলন, 6 দফা আন্দোলন, সেখানে কিন্তু গণ আন্দোলনের ক্ষেত্রে মৌলানা ভাসানীর ভূমিকা আছে। অনেকেই আজকে বলে ইতিহাসে যে শেখ মুজিবকে একটা খোলা মাঠ দেওয়ার জন্য আপনার হচ্ছে ভাসানী একটা চুক্তি করে তলে তলে তিনি ভোট বর্জন করেছিলেন। এগুলো কিন্তু একটা ইতিহাস, সাপোর্টিভ ইতিহাস, এগুলোকে আমরা তুলে আনতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় যে উপদেষ্টা পরিষদ ছিল, সেখানে কমরেড মনি সিং ছিলেন, মুজাফর আহমদ ছিলেন, আর অন্য দুই একজন ছিলেন, তাদের কথাও আনতে হবে। কিন্তু পাশাপাশি আমরা তো এর আগেও বলেছি যে এইসব বিষয়গুলোকে, মুক্তিযুদ্ধ ইতিহাসকে পরিপূর্ণভাবে নতুন প্রজন্মের কাছে জানানোর জন্য এগুলোকে আমাদের টেনে আনতে হবে। আরো একটা বিষয় আপনি যে কথাটা বলেছেন, আর একটা বিষয় আসতে হবে যে সমাজতন্ত্রের কথা বলেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিষয়টা ছিল 75 সালে, একটা মূল বিষয় ছিল যেটা আওয়ামী লীগও একটা আপোষকামিতার মধ্য দিয়ে সেই জিনিসটা বিচার বিবেচনা করেননি। যে বঙ্গবন্ধু যে দ্বিতীয় বিপ্লবী ডাক দিয়েছিলেন, সেই দ্বিতীয় বিপ্লবের ডাকের মধ্যে প্রধান ছিল যে শোষণ মুক্তি হবে, মানুষের মধ্যে বৈষম্য কমে যাবে, এবং এই কারণে তিনি দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। গভর্নর বাকশাল করেছিলেন, এবং আপনারা জানেন সময় বাকশাল করার সময় আপনারা অনেক ইন্ডিকেটর থেকে আমরা দেখি যে প্রায় এই 6 মাস সময়, বাকশালের সময়, যখন গভর্নর জেলায় জেলায় মানুষ কিন্তু তাদেরকে অভিনন্দিত করেছে। আমার মনে আছে যে বঙ্গবন্ধু সেই সময় টাঙ্গাইল গিয়েছিলেন, ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত মানুষ তাকে সংবর্ধনা দিয়েছিল। সেই সময় আইন টাইন সমস্ত কিছু নিয়ন্ত্রণে এসেছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছিল, তারপর হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসেছিল। সেই সময় সাম্রাজ্যবাদী রাশার ষড়যন্ত্রকারীরা, পাকিস্তানি শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এই বিষয়টা আনতে হবে যে বঙ্গবন্ধু কেন বাকশাল করেছিলেন। আমরা অনেক সময় যে বাকশাল সেই সময় কিন্তু একটা
পৃথিবীর প্রেক্ষাপটে একদলীয় শাসন বলবো না, বাকশালের মতো একটি শাসন ব্যবস্থা তৈরির ক্ষেত্রে সব জায়গায়, সব পৃথিবীর অনেক জায়গায় একটা এক্সপেরিমেন্ট হচ্ছিল। এবং বঙ্গবন্ধু সেই সময় বলেছিলেন যে আমি শোষক এর পক্ষে নয়, আমি শোষিতের পক্ষে। তিনি দেখা গেছে সে আলেনদেকে সমর্থন করেছেন, সেই সময় ফিদেল কাস্ত্রোকে সমর্থন করেছেন, আর তারপর মুক্তিযুদ্ধের যারা ভূমিকা পালন করছে শোষণ মুক্তির আন্দোলন, তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল। এইগুলোর ইতিহাস কিন্তু আমাদের আজকে টেনে আনা উচিত বলে আমি মনে করি। এবং আজকে সমাজতন্ত্র তো দূরবর্তী হয়ে গেছে এবং আজকে বৈষম্য বেড়েছে। আপনারা, আমি একটু আগে বলেছিলাম যে আজকে আমাদের মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু মাথাপিছু আয়টা একটা গড় আয়। কিন্তু আমরা লক্ষ্য করি যে আমাদের প্রধানতম আন্দোলন ছিল ৭১ সালে, সেটা হচ্ছে যে বৈষম্যের বিরুদ্ধে। আমরা আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম এই কারণে যে পাকিস্তান আমলে আমরা দেখেছি যে বৈদেশিক মুদ্রা আমরা বেশি অর্জন করি পাট রপ্তানির মধ্য দিয়ে, কিন্তু আমাদের দেশে কম খরচ হতো। আমরা দেখি যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে পশ্চিম পাকিস্তান বেশি খরচ হতো, বাংলাদেশে কম হতো, কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা বেশি ছিল। এইভাবে যদি আমরা দেখি, আবার পাশাপাশি দেখি, হ্যালো, আবার পাশাপাশি যদি আপনারা দেখেন যে 23 পরিবার ছিল, বাওয়ানি, আদমজি, এগুলো সমস্ত শিল্পপতি যারা এদেশের সমস্ত শিল্প বাণিজ্য নিয়ন্ত্রণ করত, এদের বিরুদ্ধে কিন্তু আমরা সেদিন আন্দোলন করেছিলাম, শোষণ মুক্তির আন্দোলন। কিন্তু আজকে আমাদের দেশে এটা দেখতেই হবে, বুঝতেই হবে, এই বাস্তবতার মুখোমুখি হতেই হবে যে আজকে হাজার হাজার লোক হয়ে গেছে কোটিপতি। এবং তারা শুধু কোটিপতি হয়নি, বাংলাদেশের মানুষ যে অর্থনীতিটাকে স্বাবলম্বীর দিকে নিয়ে যাচ্ছে। এই আপনারা জানেন যে 1,20,00,000 লোক বিদেশে থাকে এবং তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের কারণে আজকে বাংলাদেশের মূল ভিত্তি হচ্ছে অর্থনীতির। আপনার 40 লক্ষ লোক মহিলা সহ গার্মেন্টস ফ্যাক্টরি তারা ভূমিকা পালছে, তাদের একটা অর্থনীতি স্বাবলম্বিতার ক্ষেত্রে একটা ভূমিকা আছে। পাশাপাশি কৃষকরা তারা প্রযোজনায় নিজেরাই এসে উৎপাদন বাড়িয়েছে, কোনো পতিত জমি রাখছে না। এই জিনিসগুলো আমাদের উপলব্ধি করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সব টাকা পয়সা কিন্তু আজকে লুণ্ঠিত হচ্ছে, আজকে বিদেশে পাচার হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে, এই বাস্তবতার মুখোমুখি হতে হবে, এই সত্যের মুখোমুখি আমাদের হতেই হবে। যদি না হয় তাহলে আমাদের এই যে সুবর্ণ জয়ন্তীতে আত্মসমালোচনা হবে না। আত্মসমালোচনা যদি না করি, আমরা যদি সবকিছু সমস্যা লুকিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন যেমন সার্থকতা আসবে না, এবং আমাদের এই দেশ এবং তার অস্তিত্ব টিকে থাকবে না বলে আমি মনে করি। এটুকু বলে শেষ করি। ধন্যবাদ পিনু ভাই। আমরা জানি সুন্দর আবৃত্তি করেন আপনি। আপনাকে একটা আবৃত্তি দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। আপনাকে আসবে একটা আবৃত্তি শুনতে শেষের দিকে। আমি যাবো, আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা, লেখক, কলামিস্ট ইসাক খান। ইসাক ভাই কাছে যাবো। ইসাক ভাই, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন শুরুতেই যে আপনি জয় বাংলা এবং বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর বক্তব্য শুনে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আমরা আজ যখন দেখতে পাই স্বাধীনতার 50 বছর বাদে এই জয় বাংলা এবং বঙ্গবন্ধু দুইটা বিভক্ত হয়ে গেছে। এই যে এই ব্যাপারটা নিয়ে আপনি কি মনে করেন মুক্তিযোদ্ধা হিসাবে, আপনি কি বলবেন? এই যে কষ্টের জায়গাটা, যে কথাটা আমি শাহরিয়ার ভাইকে প্রশ্ন করলাম যে জয় বাংলা বঙ্গবন্ধু কি এটাকে আওয়ামী লীগের দলীয় স্লোগান, বা বঙ্গবন্ধু কি একজন আওয়ামী লীগের দলের, মানে এই যে দলীয়করণ বা বঙ্গবন্ধুকে মানে এক পেশে করা, এটা করে তো আমি মনে হয় এটা বাংলাদেশ আমাদের ক্ষতি হয়েছে। এ ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এই বিষয়টা আমি একটু বলতে চাই। সেটা হলো যে এই যে জয় বাংলাটা যে আওয়ামী লীগের স্লোগান হয়ে গেল, এই জন্য কিন্তু আওয়ামী লীগ দায়ী নয়। এই অর্থে যখন 1972 সালে ছাত্রলীগ ভাগ হলো, সেই ইতিহাসটা কি রূপকের মনে আছে? ছাত্রলীগের দুটি অংশ, একটা হলো নূর আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন একদিকে গেলেন, আর একদিকে আসলেন আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, এবং একই দিনে সম্মেলন হয়। এবং দুটো ছাত্র সংগঠনই তাদের পোস্টারে লিখেছে যে প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। দুটো দলই কিন্তু লিখেছে। আমার প্রশ্ন হলো যে যারা লিখেছে তারা নিশ্চয়ই বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে লিখেছে। তাহলে বঙ্গবন্ধু দু জায়গায় অনুমতি দিচ্ছে। একটি সম্মেলন হলো পল্টনে রব আর শাহজাহান সিরাজের, আর একটি সম্মেলন হলো রেস করছে নূর আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখনের। সেদিন যে ছাত্রলীগ ভাগ হয়ে গেল অফিসিয়ালি, কারণ
রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু আসলেন। আমরা এই আশাটা আমাদের ভালো লাগেনি যে উনি তখন জাতির পিতা হয়ে এমন এক অবস্থানে চলে গেছেন, মানুষের মুকুট হয়ে গেছেন তিনি। ওনার এই ছাত্রলীগ নিয়ে ভাবার আমার মনে হয় কোনো প্রয়োজন ছিল না। উনি দু দলকেই মাইনাস করতে পারতেন, অথবা দু দলকে বসিয়ে তাদেরকে বুঝিয়ে একভাবে আনতে পারতেন, অথবা দুজনকে মাইনাস করে দিতে পারতেন। তাতে আমার মনে হয় বঙ্গবন্ধুর রাজনীতির কোনো ক্ষতি হতো না। কিন্তু উনি এক দলে আসলেন, আর এক দল কি করলো, তাদের স্লোগান হলো জয় বাংলা বিরোধী, লড়াই 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 চাই, লড়াই করে সব উদ্ধার করতে চাই। এই যে বিভাজনটা তৈরি হলো, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যখন শাহবাগে গণ জাগরণ মঞ্চ তৈরি হলো। তারাই এই জয় বাংলাটাকে যে জনগণের স্লোগান, সেটি তারা এস্টাবলিশ করেছে। এটি আমি মনে করি গণজাগরণ মঞ্চের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই তারা যুদ্ধ অপরাধীদের বিচারটাকে ত্বরান্বিত করেছে। সারা দেশের মানুষ এবং ঢাকা শহর তো ভেঙে পড়েছিল শাহবাগে, সে দৃশ্য আমরা যারা দেখেছি আমাদের স্মৃতিতে সেটা উজ্জ্বল হয়ে আছে। তো এটি একটি বড় অর্জন গণজাগরণ মঞ্চের, যে তারা যুদ্ধ অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করেছে। একই সঙ্গে জয় বাংলা স্লোগানটা যে মুক্তিযুদ্ধের স্লোগান, এটি তারা ওই আন্দোলনের সময় প্রতিষ্ঠিত করেছে। আজকে কিন্তু অনেক মানুষই, সাধারণ মানুষও জয় বাংলা লিখছে, বলছে। ওই যে একতরফা ভাবে যেটা আওয়ামী লীগের স্লোগান, এটি আপাতত অনেক কমে গেছে এবং আরো কমে যাবে, আমি এটা বিশ্বাস করি। তো আমি ওই শাহরিয়ার ভাইয়ের সাথে একটি বিষয়ে একমত কথা বলতে চাই। এই যে মাসুদ সিদ্দিকী সাহেব ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, উনি ভুয়া মুক্তিযোদ্ধা হলেন। উনি একজন বিশেষ ক্যাডার, উনি বোধহয় বিশেষ না হয়ে বোধহয় পাকিস্তান আমলের ক্যাডার কিনা আমি জানি না। যদি পাকিস্তান আমলের হয় তাহলে আরো একটু কঠিন হওয়া ছিল তখনকার ক্যাডার হওয়া। এত উচ্চশিক্ষিত একজন মানুষ, জেনে বুঝে অপরাধ করেছে, এটা তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। একজন সাধারণ মানুষ ভুয়া মুক্তিযোদ্ধা সাজছে কোনো না কোনো সুবিধা নেওয়ার জন্য, সেটি একটা গৌণ অপরাধ, সেটিও অপরাধ। কিন্তু একজন এত উচ্চশিক্ষিত ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ পদে চাকরি করে, উনি সামান্য 2 বছর চাকরির লোভে আর কিছু সুবিধার জন্য উনি মুক্তিযোদ্ধা হয়ে গেলেন এবং প্রমাণিত হলো যে উনি ভুয়া। কেন তাকে বিচার করা হলো না, এই লেখাটি আমি অন্তত 5 বার লিখেছি কালের কণ্ঠে এই বিষয়টা নিয়ে। কারণ আমার সাথে আমি খালি অপেক্ষা আছি যে প্রধানমন্ত্রীর সাথে যদি আমার কখনো ভার্চুয়ালি কথা বলার সুযোগ হয়, অথবা মৌখিক কথা বলারও যদি সুযোগ হয়, আমি এই বিষয়টা তুলবো। কারণ আমি এটা কোনোভাবেই ক্ষমা করতে পারিনি আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। কারণ হলো যে সব অপরাধী ক্ষমা করা যায় না। আমি যে অপরাধে যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ড দিচ্ছি, ঠিক একই ধরনের অপরাধ করেছে মাসুদ সিদ্দিকী। কারণ উনি রাষ্ট্রের সর্বোচ্চ চাকরি করেন, সর্বোচ্চ মেধার মানুষ। উনি কি করে এরকম একটি কাজ করতে পারলেন? এটা তো চূড়ান্ত রকম রাষ্ট্রদ্রোহিতা। সেই মাসুদ সিদ্দিকীর তো কিছুই হলো না। উনি চাকরিতে অবসর নিলেন, পেনশনের সব টাকা নিয়ে চলে গেলেন। আমাদের কথা হলো যে ওই মাসুদ সিদ্দিকীকে যদি শাস্তি দেওয়া যেত, যে তার পেনশন আটকে দেওয়া হলো তার এই অপরাধের জন্য, তাহলে দেখতেন কি যারা ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকেছিল বা ঢুকে আসে, তারাও কিন্তু একটা ভয়ের মধ্যে থাকতো যে কি হয়। তারা দেখা যেত তাদেরকে হুমকি দেওয়া হতো যে যারা এখনো আসো, যদি তারা বের হয়ে না যাও তাহলে তাদের শাস্তি মাসুদ সিদ্দিকীর মতোই হবে। দেখতেন যে ভুয়ারা তখন বেরিয়ে যাওয়ার চিন্তা করত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আওয়ামী লীগ নিজেও অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে। বেশি বানিয়েছে বিএনপি, তারা তো বানাবেই ভাই। ফখরুল ইসলাম আলমগীর সে নিজে রাজাকারের সন্তান, সে মুক্তিযোদ্ধা। আমার সিরাজগঞ্জের মন্ত্রী ছিল টুকুর সাহেব, বিদ্যুৎ মন্ত্রী, তার 14 গোষ্ঠী হলো রাজাকার, উনি মুক্তিযোদ্ধা। এই যে তারা তো হবেই ভাই। তাদের তো মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করা, তাদেরকে মুক্তিযোদ্ধাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হলো তাদের নীতি নৈতিকতার মধ্যেই পড়ে, আদর্শই তাদের এটা। তারা এটা ভুল করতে পারে বা করে, ইচ্ছাকৃত করেছে, কিন্তু কেন আওয়ামী লীগ করবে এটা? আমি আওয়ামী লীগের একজন মন্ত্রীর নাম বলতে পারি, কিন্তু আমি এখন বলবো না। তার বয়স ছিল মুক্তিযুদ্ধের সময় 11 বছর, উনি মুক্তিযোদ্ধা।
এখন তাহলে আপনি এইটাই যদি হয়, আওয়ামী লীগের দলে যদি এটা হয় যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাহলে আমরা কার কাছে গিয়ে বিচার চাইবো? আমাদের এই দুঃখের কথাটা কাকে জানাবো? ভাই আরেকটা বিষয় আমি বলতে চাই, একটা বিষয় বলতে চাই আমি, যেটা হচ্ছে যে এখনো বিভিন্ন মানে গ্রাম অঞ্চলে যেমন অনেক কৃষক ছিল, সে মুক্তিযুদ্ধ ছিল, দেখা যাচ্ছে একটা সার্টিফিকেট আছে কিন্তু মুক্তিযুদ্ধ গেজেটের নাম আসে নাই, এখনো সেই মানবতা জীবনযাপন করছে। আমার জানা মতে এরকম 3-4 জন আছে আমার জানা মতে, হ্যাঁ, যারা, এবং অনেকে আছে ডকুমেন্টস, যেমন গড় আগুনে জ্বলে গেছে, ডকুমেন্টস পুড়ে গেছে, কিন্তু উনার সাথে যারা মুক্তিযোদ্ধা ছিলেন উনারা বলছে উনি মুক্তিযোদ্ধা। তো উনি কিন্তু ওই যে বাংলাদেশে যে আমলাতান্ত্রিক জটিলতা কারণে উনার নাম গেজেটে আসতেছে, উনি মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারতেছেন না। এই একটা ব্যাপার কিন্তু সারা বাংলাদেশে রয়ে গেছে। এই ব্যাপারে কি বলবেন আপনি? তবে এটা রূপক, এই ব্যাপারটা অনেক পরিবর্তন হয়েছে, কারণ মুক্তিযোদ্ধা ছিল ওনার নাম নেই এরকম ঘটনা খুব কম, খুবই কম, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা হয়তো থাকতে পারে, কিন্তু ওই অনেকবারই যাচাই বাছাইয়ের সুযোগ দেওয়া দিয়েছে এই সরকার। এবং ওই 2জন সাক্ষী যে আমার সাথে যে 2জন যুদ্ধ করেছে তাদেরকে নিয়ে গিয়ে সাক্ষ্য দিয়ে তার মুক্তিযোদ্ধা হয়েছে, এরকম অনেক আছে। আবার অনেকে টাকা দিয়ে সাক্ষী, যেমন এবারে যাচাই বাছাইয়ে আমাকে একজন 50,000 টাকা অফার করেছিল যে আমি বলবো যে সে আমার সাথে যুদ্ধ করেছে। আমি বলেছি ভাই আমাকে এটা আপনি ক্ষমা করতে হবে, আমি এটা বলতে পারবো না, কারণ আমি এত বড় মিথ্যে কথা বলে আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে এই 50,000 টাকা আমার মতেই শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিজের বিবেকের কাছে আমি সারা জীবন দংশিত হব, আমি এটা পারবো না ভাই, আপনি আমাকে ক্ষমা করেন। সে কিন্তু অন্য লোক ধরে টাকার অঙ্ক বেশি দিয়ে 2 লক্ষ টাকা দিয়ে এক সাক্ষী জোগাড় করে উনি অবশেষে মুক্তিযোদ্ধা প্রমাণ করেছেন যে হ্যাঁ উনি যুদ্ধ করেছেন। এখন এক্ষেত্রে আমি আমার মুক্তিযোদ্ধা ভাইকে দায়ী করব। এই যে আমাদের মধ্যে যে নীতি নৈতিকতার অভাব, সেটা তো শুধু যে রাজনৈতিক লোকজনের মধ্যেই আছে, ব্যবসায়ীদের মধ্যে আছে তা তো নয়। একজন মুক্তিযোদ্ধা সেও তো রক্ত মাংসের মানুষ, সেও এই দেশের মানুষ, এই দেশেরই বাঙালি, তার চরিত্রটা তো আমার ভাই। যে ঘুষ খাচ্ছে সেও তো আমার ভাই, যে দুর্নীতি করছে সেও আমার ভাই, যে পুলিশ যে অন্যায়টা করছে সেও আমারই ভাই। আমি নিজেও অন্যায় করছি বা অন্যায়কে সমর্থন করছি, আমার বোনের বিয়ে হচ্ছে এমন এক ছেলের সাথে যে সে কত উপরি পায়, আমি খুশি হই। এটা গ্রাম অঞ্চলে আপনি গিয়ে দেখবেন যে এই দৃশ্যগুলো আছে, যে জামাই চাকরি করে উপরি কত। এই যে মানে নৈতিকতার যে অভাবটা এই 50 বছরের সবচেয়ে বড় ধরনের অবক্ষয় হয়েছে। আমরা যেমন অবকাঠামো উন্নয়ন যতটা হয়েছে, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, আজকে আমার বাড়িতে যেতে আমার কয়েকবার নৌকা পার হতে হতো, খানিকটা বাসে এইভাবে হেঁটে হাঁটিয়া চলিল মর্দ, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিলর মতো অবস্থা ছিল। এখন আমি ডাইরেক্ট গাড়ি নিয়ে আমার বাড়িতে যেতে পারি। এই যে অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু আমার সামগ্রিকভাবে অবনতি হয়েছে আমার নৈতিকতা। সবাই আসলে আমরা যারা ভালো আছি, কিসে ভালো আছি? সুযোগের অভাবে ভালো আছি। আমাদের আসলে আমরা কেই ভালো নেই। আমি যদি সুযোগ পাই আমি খাবো। হয়তো আপনাকে কেনা যায় না, আপনি খুবই নীতি নৈতিকতার মানুষ। কত টাকায় কেনা যায় না ভাই? আপনাকে কত টাকায় কেনা যায় না? আপনাকে 20 কোটি দেব, 50 কোটি দেব, 100 কোটি দেব, আপনি বিকৃত হলে বাধ্য হবেন। ওই যে হাসান ভাই বলছেন যে এই যে জামাতের লোকজনকে যে আওয়ামী লীগের নিছে, কেন নিছে ভাই? টাকায় নিছে, জানেন এটা আপনি? টাকায় নিছে। একজন আওয়ামী লীগ, শোনেন একটা কথা বলে নেই, আওয়ামী লীগের নেতাটা তারা বেশিরভাগ ছিল গরিব এবং ওরা অনেকদিন ক্ষমতা যেতে পারেনি, ওরা না খেয়েছিল। ওই লোকটাকে 10 লাখ টাকা যখন দিচ্ছে, সে তো দেখছে যে আরে পৃথিবী আমার মতো বড় লোক তার কেউ নাই। সে সঙ্গে সঙ্গে জামাতে ফুলের মালা দিয়েছে। প্রথম যে নিচে ফুলের মালা দেয় সে হলো ওই যে কুষ্টিয়ার নেতা, আওয়ামী লীগের নেতা হানিফ সাহেব, ওনার পুরো নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, মাহবুবুল হক হানিফ বোধহয় তার নাম। উনি প্রথম ফুলের মালা দিয়ে এই জামাতকে মঞ্চে তুলে তার দলে নিয়েছে। এটা কি এমনি নিয়েছে? কত টাকার বিনিময়ে নিয়েছে খবর নিয়ে দেখেন। সেখানে 1 কোটি 2 কোটি না, আরো অনেক কোটি, 10 কোটি 20 কোটি টাকা দিয়ে নিয়েছে। এবং তারপরে এখন সর্বত্র দেয়। ন্যায় মানে কি? আমার উপজেলার যে যারা নেতা বলে যে সবাই নেয়, আমরা বসে থাকবো কেন? এই যে পানি নিচের দিকে গড়ায় না, তার এটা প্রভাব, বুঝছেন?
তো এটা এখন কি করবো ভাই, আমি এই নিয়ে আমাদের বেঁচে থাকতে আমি হবে, এটা এই লাস্ট নিয়ে প্রশ্ন জীবন। করে আমি শেষ করব। যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে না, বাংলাদেশে তো ধরেন বাংলাদেশ সংবিধানে একটা আইনের কারণে এটা হচ্ছে না। ভারতে আমি দেখতে পাচ্ছি, ভারতে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন হচ্ছে, ভারতের রাজনীতিবিদদের আপনার ধরেন বিজেপি আপনার অন্য দলের এমপি কে কিনে নিয়ে এসে আমরা মন্ত্রিপরিষদ গঠন করে ফেলে ওই ফাঁসি সরকার গুলাতে, যে এমপিদেরকে কে কত টাকা দিবে। যে এই যে নৈতিকতার ব্যাপারটা কিন্তু আপনার দক্ষিণ এশিয়া না, শুধু অনেক জায়গাতে এটা দেখা যাচ্ছে যে এমপিরা একটা ইয়ে থেকে দল থেকে পাশ করছে, হ্যাঁ দেখা যাচ্ছে যে তার ওই মন্ত্রিপরিষদ গঠন করতে 5 জন এমপি দরকার, ওই 5 জন এমপি কে কিনে নিয়ে আসতেছে, ওই দল বদল করে ফেলতেছে। এটা ইন্ডিয়াতেও হচ্ছে, এই হচ্ছে অবস্থা, বর্তমান অবস্থা। তো ইসাক ভাই আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা নাই আজকের এই দিনে। আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, এবং আপনাকে আমি নবীন ভাইকে একটা কথা বলবো, যেটা হচ্ছে যে আমি ইসাক ভাই সামনেই বলতেছি, আমি ওই ইসাক ভাই যে ঘটনা ঘটিয়েছেন, যেটা যে প্রতিবাদটা করেছেন, সেই প্রতিবাদটা কিন্তু আমি লন্ডনে থেকে যখন এই ভিডিওটা দেখে আমি এত ভালো লাগছে, এত অহংকার লাগছে আমাকে, যে মুক্তিযোদ্ধারা এখনো লড়াই করছেন, নীতি এবং আদর্শ জায়গাতে বিচ্যুত হননি। আপনারা যারা যুবলীগ করেন, এই সব ইসাক ভাইদের মতো যারা, ইসাক ভাই যে প্রতিবাদটা করেছেন, সেই প্রতিবাদটাকে আপনারা একটু ছড়িয়ে দেন, আপনারা এইসব মানুষকে আপনারা একটু সম্মানিত করেন। আমি অনুরোধ করবো নবীরাজ ভাই আপনাকে, কারণ আমি জানি আপনি অনেক কাজ করেন। কারণ হচ্ছে যদি আমরা ইসাক ভাইদের মতো মানুষদের যদি আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে না ধরতে পারি, একটা সময় হয়তো আমরা ইতিহাসে বিকৃত হচ্ছে। ওই যে অনেক মুক্তিযোদ্ধাদের নামে অনেক কিছু বের হয়, আর যারা লড়াই সংগ্রাম করতেছেন সঠিক জায়গায়, তাদেরকে আমরা সেই জায়গায় সম্মানিত করা উচিত মনে করি। ধন্যবাদ জানাচ্ছি ইসাক ভাই, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমরা আশা করি আগামীতে আপনাকে পাবো আমাদের অনুষ্ঠানগুলোতে। আজকের এই দিনে আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। নবীন ভাই, আপনার বক্তব্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। অনেক প্রশ্ন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ইসাক ভাইয়ের মতো একজন মানুষকে দেখালেন। আর ইসাক ভাইকে আমি বলবো, ইসাক ভাই একটা কথা বলেছেন, কত লাগবে? 2 কোটি। ইসাক ভাই কি বিক্রি হবেন? সবাই না। আমি বোধহয় ঠিক বলেছি, সবাই না। এখনো বাংলাদেশে এমন মানুষ আছেন যারা বিক্রি হন না। এই ইসাক ভাইয়ের মতো আমি বলবো এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো আমরা সামনাসামনি এরকম প্র্যাকটিক্যাল কাজে পাই না, তাই জানি না। কিন্তু ইসাক ভাইয়ের একটি ঘটনা থেকে প্রমাণিত হলো, এবং কি এটা ভাইরাল হয়েছে, সে কারণে আরো বেশি প্রমাণিত। আমি পাশাপাশি আমাদের শাহরিয়ার ভাইকে বলবো যে উনি একজন বিশ্লেষক, আজকে দেখি আমি ওনার বিশ্লেষণের মতো করে বিশ্লেষণ করতে পারি কিনা, এটা চেষ্টা করি। আমার শাহরিয়ার ভাই অনেকের কথা বলতে যেই এখানে বলেছেন খুব চমৎকার ভাবে যে অনুপ্রবেশকারী যারা, এদের ব্যাপারে অনুপ্রবেশকারী বারবার বলে লাভ কি, কারা ঢুকায়? আমি বলবো কি, এই অনুপ্রবেশকারী বলতে 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 এই 1-1.5 বছরের মধ্যে ইনশাল্লাহ এই জিনিসটি অলরেডি মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে। ইভেন আপনি ফেসবুকে দেখবেন কিছু স্লোগান তৈরি হয়েছে অনুপ্রবেশকারীদের ব্যাপারে, খুব চমৎকার। এবং সেই কারণে এলাকা ভিত্তিক আমি জানি অনুপ্রবেশকারীরা এখন খুব ভয়ঙ্কর অবস্থায় আছে, কম্পমান অবস্থায় আছে, এবং সেই কারণে অনুপ্রবেশকারীদের তথ্যপাত্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করলেই উনি যখন পান সাথে সাথে হাত দেন। কারণ আমি তো বলেছি বঙ্গবন্ধুর কন্যা। আমি দেখেছি আমার চেয়ারম্যান ফজলে শামস পরশ, বঙ্গবন্ধুর রক্ত যার মধ্যে, বিশেষ করে শেখ মনির ছেলে, ওনার সামনে বসে আমি দেখি, কথা বললে বুঝি একেবারে ন্যাচারাল একটা মানুষ, একজন মানুষ। উনি এত সুন্দরভাবে সাবলীন ভাবে কথা বলেন, ভিতরে রাজনৈতিক কোনো প্যাচ আছে বলে আমরা কখনো মনে করি না। ঘন্টার পর ঘন্টা সময় যখন কাটাই, বিভিন্ন জনের সাথে কথা বলে, প্রত্যেকটা কথা এত সাদামাঠা ভাবে বলেন। এমন এই মানুষটি বারবার বলে যাচ্ছেন কোনো অনুপ্রবেশকারী যারা ওই ধরনের টেন্ডারবাজ, চাঁদাবাজ, নেশাখোর চেষ্টা করে যাচ্ছেন, একেবারে 100% সফল হবে না, এটা আমরা সবাই জানি। আমি এই জায়গাটিতে বলবো, পাশাপাশি আরেকটি কথা আমার ভাই বলেছেন, সেটি হলো হাসপাতালের কথা বলেছেন শাহরিয়ার ভাই। জামাত ইসলামের উদ্দেশ্য বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশের সরকারকে ব্যবহার করে ওনাদের ওই রকম ইসলামী হাসপাতাল এবং ইবনে সিনার মতো হাসপাতাল
ডেভেলপ করার জন্য সরকারি সুযোগ সুবিধা দিয়ে যতটুকু করতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে উচিত ছিল উদ্যোগ নিয়ে পার্সোনালি সেই ধরনের হাসপাতাল করে হয়তো করার, কিন্তু বাংলাদেশ সরকারে, বাংলাদেশে এখনো আমি দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এই 3 টার্ম 4 টার্ম বলতে হবে, তো চেষ্টা করে যাচ্ছেন সরকারি হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা এবং হাসপাতাল বাড়ানো এবং চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করা। আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো একটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় দেওয়ার কারণে আমরা অনেক দিক দিয়ে সাশ্রয়ের যে বিষয়টি এটি আমরা পেয়েছি, এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণে বা আন্তরিকতার কারণে হয়েছে। পাশাপাশি আমি আরেকটি কথা বলবো এখানে, জামাত ইসলামের বিষয়টি আমি যদি বলি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, সম্ভবত চরমনাই সহ কয়েকটি দল আছে এখানে, তারা কিন্তু একটা জিনিস পছন্দ করে না, আপনারা জানেন, মাজার দরবার। বাংলাদেশে এই রাজনীতি দিয়ে রাজনীতি করতে হয়, ধর্ম দিয়ে কিন্তু ধর্মের একটা পক্ষকে কাবু করা লাগে। বাংলাদেশ আওয়ামী লীগ আমি এখনো জানি বিশেষ করে দরবার, মাজার এই প্রতিষ্ঠানগুলো কিন্তু জামাত ইসলামেরা ভেঙে দিতে চায়, একেবারে গুড়িয়ে দিতে বলে, অনেক ওয়াজ মাহফিলে বলে, আমি জানি। তো সেই ক্ষেত্রে বিশেষ করে এই মাজার দরবারে যারা যান, আমাদের অনেক নেতারা যেতে পারেন, কিন্তু হ্যাঁ কোনো কোনো নেতা আছেন বিশেষ করে হেফাজত ইসলাম সহ কিছু জায়গায় যান, ওনারা ভাবা উচিত যারা এই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। আজকেও তো দেখেছি স্লোগানে কি দেখেছি দাদা, আপনি একটু দেখবেন, ভিডিওগুলো দেখবেন আজকের যে বাইতুল মোকাররমে মিছিল হচ্ছে, তো আমি দেখেছি একটি ছেলে লাইভ করতেছে, লাইভে বারবার বলতেছে মুসলমানদের উপরে দেখেন এখনই পুলিশ ঝাঁপিয়ে পড়বে, এখনই, মানে তার মানে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে, এই যে বলে ভিডিও করা, তার মানে উদ্দেশ্যটা কি আমরা বুঝি। এই বাংলাদেশে অনেক রকমের। আর একটা কথা শাহরিয়ার ভাই আগে বলেছিলেন, বেশ আগে, যে কথাটি উনি বলেছিলেন যে আমার মনে হয় মাদ্রাসার কথা বলেছেন, হ্যাঁ মাদ্রাসা খোলা, এই বিষয়টি কেন, মাদ্রাসা কেন খুলবে? সরকার করোনার মতো একটি মহামারীকে নিয়ন্ত্রণ করার জন্য, মোকাবেলা করার জন্য যেভাবে সিদ্ধান্ত দিচ্ছে, এই সিদ্ধান্ত ওরা মানে না। আর সেই জাতিকে গভর্নমেন্ট কেন নিয়ন্ত্রণ করতে পারবে না? এটা চমৎকার বলেছেন শাহরিয়ার ভাই, বলেছেন এটা, আমিও শাহরিয়ার ভাইয়ের পক্ষে, কিন্তু কি করবে? আমি ওই যে বলেছি যে শেখ হাসিনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার পরে শেখ হাসিনা আবার কথা বলে এই জায়গাটিতে। আর আরেকটি কথা বলবো, আমার ভাই ইসাক ভাই আছেন, উনি লজ্জা পাবেন, উনি মুক্তিযোদ্ধা, আজকে যারা বাংলাদেশে বসবাস করে, এই বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে এই বাংলাদেশের সরকারের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে। 8 টাকা করে বিদ্যুৎ কিনে সরকার 4.5 টাকা দিচ্ছে, ওই সুযোগ সুবিধাও পাচ্ছে সেই মানুষটি 26শে মার্চের, সে জামাত ইসলাম করে বা ওই ধরনের দল করে, 26শে মার্চ দিনটি পালন করে না, শহীদ মিনারে যায় না, জয় বাংলা তো বলে না, বঙ্গবন্ধু তো বলে না। এই যে জায়গাটিতে আমি সাথে মিলিয়ে দিই যে জয় বাংলা, বঙ্গবন্ধু, যেটি ইসাক ভাই চমৎকার বলেছেন, অবশ্যই আওয়ামী লীগের দোষ না। দোষটা কোথায় দেখেন? জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমরা কর্মটা যদি ভালো হতো, অবশ্যই সে নেতা হতে চাচ্ছে, আমরা সেটি স্বীকৃতি দিতাম। কিন্তু পিতার কাছ থেকে, যে পিতার সন্তান হিসেবে সে দাবি করে, সেই ছেলেটি বিদেশে থেকে এত সুন্দর বক্তব্য দিয়ে শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুকে নিচে নামিয়ে দিয়ে তার পিতাকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি বা আরো ইতিহাস বিকৃতির যে ঘটনা দেখেছি আমরা বাংলাদেশে, জয় বাংলা আর বঙ্গবন্ধু যদি এই মিডিয়াতেও কেউ বলে, সেই বিএনপির নেতাও কিন্তু হালকা হতে পারে। তারা ভয়তে, অনেক মুক্তিযোদ্ধাও হয়তো জয় বাংলা বঙ্গবন্ধু বলতে চায় না, কেন ওই দলটি করে, ওই দলের সুযোগ সুবিধা ভোগ করে, সেজন্যে। তাহলে এই বাংলাদেশে দ্বিধাদ্বন্দ্ব মানুষের মধ্যে রয়েছে। পাশাপাশি আমি আরেকটি কথা বোধহয় আমার বাকি আছে সেখানে, সেটা হলো ওই ভাসানী সাহেবের বিষয়ে আমি বলবো। একটি কথা এসেছেন, মনে হয় সম্ভবত আমার পিনু ভাই বলেছেন যে, না দাদা, আমার রূপকদা বলেছেন, কথাটি হলো এই যে ভারত আর সেই সময় রাশিয়া,
এই দুই দেশ কিন্তু সহযোগিতা করেছে যুদ্ধে, আমরা জানি, সবাই জানি। সেই সময় যদি রাশিয়ার সহযোগিতা না থাকতো ভারতও বোধহয় কুলাতে পারতো না। বিষয়টি হচ্ছে কি, আমার মনে পড়ে একটা কথা, সম্ভবত 86-87, আমরা তখন সেকেন্ড ইয়ারে। সেই সময় আমার এক বন্ধু বলল, দোস্ত আসো আমরা এক জায়গায় যাব বাসে, টাঙ্গাইল ওই একটা জায়গায়। তো আমি আসলাম, আমি কিছু জানি না, এসে বাসে উঠলাম। তখন তার মোবাইল টোবাইল ছিল না, ফোন ছিল না। বাসে উঠলাম, বাসে যাচ্ছে, বাস ছেড়ে দিয়েছে, সম্ভবত আমাদের ঢাকা শহর টঙ্গী বা এদিকে যাচ্ছে, টাঙ্গাইলে ভাসানীর সেই কবরে, ভাসানীর সেই জন্মস্থানে, সেখানে যখন যাচ্ছে, সেই স্লোগান হচ্ছে বাসের মধ্যে, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বাবা, আমি তো টঙ্গী চলে নামবো কিভাবে? মানে আমার ভিতরে কিন্তু যন্ত্রণা অন্যটা, কিন্তু ওখানে স্লোগান শুরু হয়ে গেছে। তখন বুঝলাম যে রুশ ভারতের দালাল এখন যাচ্ছে ভাসানীর ওখানে। এই ভাসানীকে দখল করলো কারা? আমরা তো জানি, এই বাংলাদেশেই নইনদে ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আপনার একটু সংক্ষিপ্ত করতে হবে। নইনদ, আমরা শেষ করবো অনুষ্ঠান। শুনতে পাচ্ছেন নইনদ ভাই? ইন্টারনেটের সমস্যা তো শুনতে পাচ্ছে না, সংক্ষিপ্ত করবে কিভাবে? আপনার এটা আপনার ডিস্টার্ব করতেছে, শব্দ হচ্ছে, এটা মাইক্রোফোন হেডফোনটা মানে খুলে আবার লাগান প্লিজ। আপনার হেডফোনে আজকে ডিস্টার্ব করতেছে। আমার না না না, শাহরিয়ার ভাই আপনার না শাহরিয়ার ভাই। শাহরিয়ার ভাই, এখন আমরা একটু ওয়েট করি, আপনি একটু আনমিউট করেন প্লিজ শাহরিয়ার ভাই। একটু আনমিউট করেন শাহরিয়ার ভাই। আজকে বাংলাদেশে এত ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আমাদের এমপি মহোদয় উনি ঢুকছিলেন, উনি আবার ভাই আমি যে নমিনজ ভাই আসা আগ পর্যন্ত আমি একটু কথা বলে নিতে চাই, যেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশে কোভিডে আক্রান্ত কিন্তু অনেক বাড়ছে। আমরা কিন্তু আজকে কোভিডে আপডেট দিইনি, আপনি যদি একটু বলেন যে কি অবস্থা বাংলাদেশে আজকে। একটু নমিনজ ভাই ওয়েট করতেছি। না, কোভিডের অবস্থা তো কি আমরা নিশ্চয় সবাই জানি, আজকেও আপনি যেখানে শনাক্তের পরিমাণ ছিল আপনার 15-20 দিন আগে, আমরা সেখানে আজকে শনাক্ত আমি দেখলাম 3737 জন, মৃত্যুর সংখ্যা 33 জন। বুঝতে পারছেন অবস্থাটা কি? তো আমরা যা করার তা করছি, যা করার তা মানছি না, যেভাবে চলার চলছি না। এবং পাশাপাশি সরকার যেভাবে বিষয়টাকে জনগণের কাছে উপস্থাপন করা দরকার, অর্থাৎ তোমার কি হতে পারে এবং তোমার কি কি করা উচিত, যদি সেটা না করে, অর্থাৎ যেমন পরিস্থিতি তেমন কায়দা করতে হবে, আমি যদি না মানি আমাকে শাস্তির মুখোমুখি করতে হবে, এই জায়গাটা যদি উদার বলেন, অকৃতকার্যতা বলেন, এগুলো হয়, তাহলে কিন্তু ওই আমার জন্য আপনি মৃত্যুর মুখোমুখি হবেন, আমারও সতর্কতার কারণে আপনি মৃত্যুর মুখোমুখি হবেন। এখন যদি আপনি সেটা মেনে নিতে চান তাহলে সেটা আপনার বিষয়, আর সরকারকে সেটা ভাবতে হবে। এটি হচ্ছে একটি বিষয়। আর আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আজকে আলোচকদের কাছে সংক্ষিপ্ত পরিসরে। আমি খুব কৃতার্থ হয়েছি ইসাক খান সাহেব, যিনি চমৎকার ভাবে, অর্থাৎ আমরা তো দলান্ধ বা ধর্মান্ধ এই বিষয়গুলোতে তলিয়ে গেছি, একেবারে ডুবে গেছি না, তলিয়ে আছে, ওই জায়গা থেকে উঠে চমৎকার করে স্বাধীনতা কিংবা আমার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে কথাগুলো বললেন, সত্যি এই ধরনের খোলামেলা কথাগুলো যদি আমরা উচ্চারণ করতে পারি, গণমাধ্যমের মাধ্যমে জনসাধারণের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা সুস্থ চর্চার একটা বিকাশ ঘটবে, একটা সুস্থ চর্চা আমাদের মধ্যে তৈরি হবে তাদের কথা এগুলো শোনার পর। আজকে পিনু ভাই তো চমৎকার কবিতা আবৃত্তি করেন জানি, এবং আমি খুব অপেক্ষা করছি, আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি সুযোগটা সম্ভবত দিচ্ছেন আমাদের কোনো একটা কবিতা আবৃত্তি শোনার জন্য। তিনি কিন্তু রাজনীতির পাশাপাশি আমাদের, অর্থাৎ একজন নাগরিক, সাধারণ নাগরিক কিভাবে জীবন যাপন করবে, যেমন আমাদের গণপর্তা এটা তিনি দেখালেন যে গণপর্তা এটা আসলে কি, আমার বাস্তব অবস্থাটা কি, কেন কি হচ্ছে না হচ্ছে, আমি ছোট পরিসরে বলছি, এই বিষয়গুলো তিনি কিন্তু একটা একটা করে বিভিন্ন জায়গা থেকে তুলে এনে কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। আজকের আমি মনে করি আজকের অনুষ্ঠানটা অত্যন্ত সফল, এবং আজকের আলোচকরা অত্যন্ত গুণী আলোচক, এই জন্যই আমরা আজকে খুব মূল্যবান কথাগুলো শুনতে পেয়েছি। তো আপনি এবার দেখুন নবীন ভাইকে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ স্যার ভাই, আমরা কিন্তু পিনু ভাইকে মানে আইডিয়া দিচ্ছি, আস্তে আস্তে সবাই আইডিয়া যাচ্ছেন ইন্টারনেটের কারণে। আমি তো ইসাক ভাই গেছি, ইসাক ভাই আপনি একটু 2 মিনিটে যে কথাগুলো বললেন শাহরিয়ার ভাই, আমরা আসলে
খোলামেলা আলোচনার জায়গাগুলো কিন্তু অনেক কমে গেছে। আমি আরেকটি কথা বলতে চাই, সেই কথাটি আমি দুবার বলার জন্য মনে মনে ঠিক করেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি। এই যে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, শুধুই কি বঙ্গবন্ধু এই মুক্তিযুদ্ধে এই আন্দোলনে, এই গণ আন্দোলন যে হয়েছে সেই শুধু ভূমিকা রেখেছে? বঙ্গবন্ধুর অবর্তমানে যে 9 মাস সফলভাবে যুদ্ধ পরিচালনা করলেন তাজউদ্দিন সাহেব, কোথাও কোনো অনুষ্ঠানে কি উনি আছেন? কেন নেই? এই বেদনাটা আমরা প্রকাশ করতে পারছি না, বলতে পারি না। বললে আওয়ামী লীগের লোকজন মাইন্ড করে, আমার মাননীয় প্রধানমন্ত্রীও মাইন্ড করেন। একজন ভদ্রলোক একটি বই লিখছিলেন, একটি বই, পিনুর মনে আছে কিনা, বইটার নাম হলো 300 কত দিনের স্বাধীনতা। একজন লয়ার বইটা লিখেছেন, আমি ওনার নামটা ভুলে গেছি, সুপ্রিম কোর্টের লয়ার ছিলেন। মানে যতদিনে দেশ স্বাধীন হয়েছে, কতদিন লেগেছে আমাদের দেশ স্বাধীন হতে? 9 মাসে ধরেন, ওই হিসাবটা করেন, 400 কত দিনের স্বাধীনতা। বইটা এরকম নাম বইটা, একজন লয়ার। সেই বইয়ের কভারে বঙ্গবন্ধুর পাশে তাজউদ্দিন সাহেবের ছবি। ওই বইটা অনেক বিক্রি হয়েছে এবং এটার 40-50 সংস্করণ হয়েছে সেই বইটা। উনি যখন এই বইটি শেখ হাসিনাকে দিতে গেছেন, শেখ হাসিনা বইটা দেখে খুব মাইন্ড করেছেন, বঙ্গবন্ধুর পাশে এটি তার ভাষ্য, আমি এটা সত্য মিথ্যা জানি না। এটি হলো ওই লেখকের ভাষ্য যে উনি খুব কষ্ট পেয়েছেন এতে, কারণ উনি খুশি হয়ে বইটি প্রধানমন্ত্রীকে দিতে গেছেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে পাশাপাশি তাজউদ্দিনের ছবি দেখে উনি মাইন্ড করেছেন এবং সে মাইন্ডটা আবার সে প্রকাশ করেছে। এই যে আমরা যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমার তো মনে হয় যে এই যে যত জায়গায় ছবি আছে, প্রত্যেকটা ছবির পাশে তাজউদ্দিনের ছবি থাকা দরকার ছিল। এত সফলভাবে এই যুদ্ধ পরিচালনা তাজউদ্দিন ছাড়া আর কেউ হলে ইতিমধ্যে তখনই তো ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল যে ওই মোস্তাক কনফেডারেশনের জন্য যোগদান করতে যায় অবস্থা, তাকে তো অফ করে রাখা হয়েছিল। জিয়াউর রহমান ওই সময় বিট্টে করেছিল তাকে ওসমানী শাহ বহিষ্কার করবে। এই সবই ম্যানেজ করে সে সুন্দরভাবে, যে মানুষটি 24 ঘন্টায় অফিসে থেকেছেন, ঘুমান নেই, চেয়ারেই ঘুমিয়েছেন সামান্য সময়, যারা তার সাথে ছিলেন, যারা তার সেক্রেটারি ছিলেন, সবাই একই কথা বলেছে যে এই লোকটাকে আমরা যখনই গিয়েছে অফিসে দেখেছি উনি আসেন, অথবা 15-20 মিনিটের জন্য চেয়ারেই ঘুমাচ্ছেন, সেখানে তিনি রিল্যাক্স করছেন খানিকটা। অথচ এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে তার নামটা নেই। এরকম আরো অনেকের নাম থাকা দরকার ছিল, দরকার ছিল। যারা ছিল উপদেষ্টা তাদের তো নাম নেই। উপদেষ্টারা তো ধরেন যে তাদের গুরুত্ব আমি তাজউদ্দিনের সাথে মেলাচ্ছি না, তাদেরও নাম থাকা দরকার, নাম আরো অনেকেরই থাকা দরকার। কিন্তু বঙ্গবন্ধুর পাশে থাকার জন্য আমি মনে করি যে ছবিটা যদি বঙ্গবন্ধুর মতো লম্বা না করে খাটো করেও অন্তত তাজউদ্দিনের ছবিটা থাকা দরকার ছিল। এবং এই যে এতদিন ধরে যে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান হলো, অন্তত শেখ হাসিনার মুখ দিয়ে হোক বা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ দিয়ে হোক তাজউদ্দিনের নামটি উচ্চারিত হওয়া অত্যন্ত দরকার ছিল। এবং আমি এই যে প্রতিবাদ করেছি বঙ্গবন্ধুর নাম না থাকার জন্য, আমি যদি প্যারেড গ্রাউন্ডে যেতাম আমি কিন্তু এই কথা বলতাম, তাতে আমার যা হওয়ার হোক। আমি এই সত্যটা বলতাম যে এই তাজউদ্দিনের নামটা এখানে উচ্চারিত হয়নি, আজকে এই 10 দিনে এই নামটি উচ্চারিত হওয়া দরকার। আমি উচ্চারণ করলাম যে উনি একজন মহান নেতা, ওনার জন্যই সফল মুক্তিযুদ্ধ হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ ইসাক ভাই, ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমি যাব, ফিনু ভাইয়ের কাছে, গোলামপুরিয়া ফিনু। ফিনু ভাই এটা মানে কবিতা শুনে আমরা বিশেষ স্বাধীনতা কবিতা হলে ভালো হয়, এটা আবৃত্তি শুনে শুনে আমাদের অনুষ্ঠান শেষ করবো প্লিজ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজকে আলোচনা বেশ গভীর হয়েছে। আমি একটা দেশাত্মবোধক কবিতায় পড়ি। কবিতার শিরোনাম আমি সেই বাংলাদেশ। একদিকে ভল্লুক, অন্যদিকে ঈগল, এই দুয়ের নখর ও হিংস্রতায় আমাকে ছিঁড়েছে খুঁড়েছে অনেক বছর। তবুও মাথা তুলেছি যেভাবে ভূমি ফুঁড়ে বীজ উদ্ভিদ হয়ে ওঠে। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ।
ঝড় ঝাপটা সহ্য করে ঘূর্ণিবায়ুর ভেতর অমানিশীথে তিমির পুঞ্জে আমারে রৌদ্র রাগে চন্দ্র আলোকে 6 ঋতু নিয়ে জেগে উঠেছি। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ। আমি আমার অতীত বৃত্তান্ত জানি, পুরাতত্ত্ব জানি। ফিরিঙ্গিরা এসেছে এখানে, পুতুর্গিজ, কাফরি, শক পাঠানো মোঘল, ইংরেজ ও পাকিস্তানিরা। ঘোড়ার খুরের দাগ লেগে আছে তিলক মাটিতে, কামানের গোলা পড়েছে বসত বাড়িতে, বিমান থেকে বম পড়েছে শহরে বন্দরে। রুধির পাতে ভিজেছি, হয়েছি তপ্ত লোহিত, আমি সেই বাংলাদেশ। অন্তিম দশার মধ্যে মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচেছি। সমাধি তৈরি করেছে আমার জন্য, তবে এই সমাধিতে নামাতে পারেনি। আতুর ঘর থেকে আত্মস্বাতন্ত্র্য নিয়ে যুগ যুগ ধরে সংগ্রামের ধারাবাহিকতায় ঐক্যসূত্র নিয়ে, ঐক্যতান নিয়ে ভাষার ভিতর, পুঁথির ভিতর, গানের ভিতর, ছন্দের ভিতর পরস্পরের ঐক্য নৈকট্য নিয়ে মুক্তিযুদ্ধ আমারই উৎসভূমি হয়ে উঠেছে। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ। আমি তো এখানে আশ্রয় দিতে পারি না লুণ্ঠনকারীকে, যেমন হটিয়েছি পাকিস্তানি 22 পরিবারকে। আমি তো এখানে আশ্রয় দিতে পারি না হত্যাকারীকে, যেমন হটিয়েছি পাকিস্তানি হত্যাকারীদের। আমার নদীর জল পিপাসার্ত মানুষের জন্য, আমার ধান ক্ষুধার্ত মানুষের জন্য। বৈষম্য যেন বিমশা না তৈরি করে, আমার ঝুলন পূর্ণিমা আলো যেন সুষম হয়ে ওঠে। আমি সেই বাংলাদেশ। আমার দু চোখে গাছ পোতা স্বপ্ন, স্বর্ণসূত্র মিশ্রিত আকাঙ্ক্ষা। আমার পবন হিল্লোলে আমি নাচি, নিজের নদীর জলপ্রবাহ প্রবহমান রাখি। দূরে দীপশিখা, দীপালোক, প্রদীপের আলো, ঝুমকো জবা ও শ্বেতকরবী কাছে থাকে। আম কাঁঠালের ফুল নিয়ে আন করা হয়ে ওঠে। ভবিষ্যৎ নির্মাণে আমিও নবীভূত হই, পুনর্গঠিত হই। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অনেক সুন্দর কথা জানাচ্ছি। নবীনাজ ভাই, আমরা অনুষ্ঠান শেষ করব আজকে, আর আমাদের অনেক 2 ঘন্টা হয়ে গেছে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি কিছু বলবেন নবীনাজ ভাই? আমার বলা হচ্ছে যে আমাদের সুবর্ণ জয়ন্তী, এই সুবর্ণ জয়ন্তী যে কথাটি, আসলে আমরা সফল হতে পারি কিনা, আমরা 50 বছর পরে থেকেও যদি আমরা শুরু করতে পারি, আমাদের যে ঘাটতি আছে আমাদের চিন্তা চেতনায়, মানসিকতার, বিশেষ করে নৈতিকতার যে অবক্ষয়, এই নৈতিকতার অবক্ষয় থেকে আমরা বেরিয়ে এসে যদি সামনে এগোতে পারি, আমরা বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুকে পাইনি বাংলাদেশের জন্য, বঙ্গবন্ধুর কন্যাকে পেয়েছি। এমন বঙ্গবন্ধুর মতো করেই কিন্তু উনি বাঙালি জাতিকে ভালোবেসে বাংলাদেশকে সোনার বাংলা করতে চান, ওনার বাবার স্বপ্ন পূরণ করতে চান, বাংলাদেশকে উন্নত একটি বাংলাদেশ করতে চান। তিনি শুধু অট্টালিকা করবেন, রাস্তাঘাট করবেন, আমার ইসাক ভাইয়ের পাকা রাস্তা বা আমাদের রাস্তা করে দিবেন, এটি কিন্তু উন্নয়নের বা উন্নত হওয়ার লক্ষণ নয়। আমাদের মানসিকতার পরিবর্তনের লক্ষণকে আমাদের দেখাতে হবে, উন্নত। আর আমরা এই 26শে মার্চ, 7ই মার্চ, আমাদের সেই 52 ভাষা আন্দোলনের সেই দিনটি, 21শে ফেব্রুয়ারি, এই জাতীয় দিবসগুলো পালনের ক্ষেত্রে যদি বাংলাদেশে যারা সরকারের সুযোগ সুবিধা ভোগ করে, তারা যদি একাকার হয়ে যায়, পালন করে, জয় বাংলাকে স্বীকার করে, বঙ্গবন্ধুকে স্বীকার করে, তাহলেই এই সুবর্ণ জয়ন্তীর যেই বিষয়টি আমরা নিয়ে আলোচনা করছি, বাংলাদেশের প্রত্যাশা এবং প্রাপ্তির বিষয়টি একাকার হবে। আগামী দিনে আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জানাচ্ছি নবীনাজ ভাই, ধন্যবাদ ফিনু ভাই সহ ইসাক ভাই সহ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অনুষ্ঠানে থাকার জন্য। আমরা মনে করি যে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, পাশাপাশি বাংলাদেশে অনেক উন্নয়নের কাজ হচ্ছে, পাশাপাশি বাংলাদেশে দুর্নীতি হচ্ছে, টাকা পাচার হচ্ছে, লুটপাট হচ্ছে, গরিব মানুষ আরো গরিব হচ্ছে। আমরা যখন দেখবো এই গরিব মানুষ, মানে মানুষের সেই আকাঙ্ক্ষার আর নাই, যখন দেখবো যে শোষণহীন সমাজ কায়েম হচ্ছে, যেটা
আমরা মনে করি যে মানুষের মধ্যে ভেদাভেদ, যে অর্থনৈতিক ভেদাভেদ অনেক দূরত্ব সৃষ্টি করেছে, এই ভেদাভেদটা কমে আসবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আমাদের আইনজীবীরা জেহাদ ঘোষণা করবেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন এবং বাংলাদেশ এগিয়ে যাবে। তখন আমরা মনে করবো যে এই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে অনুষ্ঠান একটু জানিয়ে নিতে চাই, আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টা, ইউকে সময় বিকাল 3টা। আমাদের তার সাথে থাকবেন বিশেষ সমসাময়িক বাংলাদেশ, থাকবেন ডক্টর সি বীরেন শিকদার এমপি, সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ নেতা। আমাদের সাথে থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ, যিনি 21 এবং স্বাধীনতা পদক পেয়েছিলেন। থাকবেন ডাক্তার মুকিসুর রহমান মুকুল, আহ্বায়ক তেল গ্যাস খনিজ সম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি, যুক্তরাজ্য। আগামীকাল অনুষ্ঠান দেখা আমন্ত্রণ। আমাদের অনুষ্ঠান সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ।